হ্যালো এভরিওয়ান, আমরা আজকে 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব রসায়নের পর্ব 3 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো বেসিক্যালি ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর ধরনগুলো কেমন হয়, যে উৎপাদে কি তৈরি হবে, বা যেমন এই যে এটা উৎপাদে কি তৈরি হবে, বা বিক্রিয়ক শনাক্ত করতে বলতে পারে, অথবা বিক্রিয়ার নাম, কিছু নামধারী বিক্রিয়া আছে, ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ করে সেই জিনিসগুলো জানতে বলতে পারে। তো আমরা স্টেপ বাই স্টেপ এই টাইপগুলো নিয়ে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি পরের স্লাইডে যাই, তাহলে এখানে আসলে আমাদের এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের পড়াশোনা করতে গেলে আমাদেরকে বেসিক কিছু জিনিসপত্র জেনে নিতে হবে আগেই। ফার্স্ট অফ অল আমরা জানবো ইলেকট্রোফাইল কি জিনিস, হোয়াট ইজ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, ফাইল শব্দটা আসছে বা ইলেকট্রোফিলিক এইরকম একটা টার্ম আমরা অনেকেই জানি। ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল, ইলেকট্রো শব্দটা আসছে ইলেকট্রন থেকে, আর ফিলিয়া শব্দটা হচ্ছে অ্যাট্রাকশন। তার মানে যাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রনের প্রতি ফিলিয়া থাকবে তারা ইলেকট্রোফাইল। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ। এখানে যে প্রোটন আছে Cl+ বা নাইট্রো, এরা পজিটিভলি চার্জ। তো তাদের একটা স্বাভাবিকভাবেই একটা অ্যাফিনিটি থাকবে ইলেকট্রনের প্রতি। সো দ্যাট ইজ আমরা ইলেকট্রোফাইল বলবো। এখন এখানে বোরন ট্রাইফ্লোরাইড বা অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এই দুটো ইলেকট্রোফাইল, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমি যদি অ্যালুমিনিয়ামের সাথে যে ক্লোরিনের বন্ডগুলো আছে, তিনটা বন্ড যদি দেখাই, তাহলে বন্ডগুলো হচ্ছে অনেকটা এরকম। তো ইউজুয়ালি যে কোনো একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, আমি একটা ডট দিলাম, একটা ক্রস দিলাম, বললাম যে ক্রসটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন, ডটটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন যদি থাকে একটা বন্ডে, তাহলে সিমিলারলি বাকি যে বন্ডগুলো আছে মোট ইলেকট্রন হচ্ছে 3 গুণের 6টা। বাট অষ্টক তত্ত্ব অনুযায়ী অ্যালুমিনিয়ামের বাইরে কিন্তু মোট বন্ড ইলেকট্রন হওয়ার কথা ছিল 8টা। তো এই যে 8টা ইলেকট্রন নেই, এখানে আছে 6টা। তার মানে এই অ্যালুমিনিয়াম চাইলেই কিন্তু ইজিলি দুটো ইলেকট্রন কারো কাছ থেকে একসেপ্ট করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে বলছি এটা হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রন প্রতি ফিলিয়া। সিমিলারলি বোরন ট্রাইফ্লোরাইডের সেম অবস্থা। তো এখন এই ইলেকট্রোফাইল এইটা কিন্তু এক ধরনের লুইস অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা বোরন ট্রাইফ্লোরাইড। লুইসের অ্যাসিড কেন? লুইসের অ্যাসিড কারা? যারা কিনা মিনিমাম এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে বা গ্রহণ করার ক্যাপাসিটি আছে, তাদেরকে আমরা লুইসের অ্যাসিড বলে থাকি। তো এই বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা হচ্ছে লুইসের অ্যাসিড। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে যারা কিনা লুইসের অ্যাসিড তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তো সিমিলারলি আমরা যদি দেখি যে নিউক্লিওফাইল কারা, নিউক্লিওফাইল কারা মানে নিউক্লিওফিলিক এরকম একটা টার্ম আমরা অনেকেই জানি। নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জ, তাহলে নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়াসের প্রতি যাদের অ্যাফিনিটি থাকবে আমরা তাদেরকে হচ্ছে নিউক্লিওফিলিক বলবো। তাহলে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জ, পজিটিভ চার্জ, তার মানে পজিটিভ চার্জের প্রতি যাদের ফিলিয়া থাকবে তাদেরকে নিউক্লিওফাইল বলা হবে। যেমন এই যে H-, ক্লোরাইড, সায়ানাইড, হাইড্রক্সিল বা অ্যালকক্সি বা অ্যাসিটেট বা NH2, লাইক NH2 নেগেটিভ চার্জ। এই ধরনের যে জিনিসগুলো আছে নেগেটিভ চার্জ গুলো, এগুলো হচ্ছে নিউক্লিওফাইল আকারে কাজ করে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া, NH3। তো এই যে NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে, যে লোন পেয়ার ইলেকট্রন। তো এই লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে আমরা এটাকে নিউক্লিওফাইল বলতে পারি, কারণ সে চাইলেই কাউকে এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে। তো এই যে অ্যামোনিয়াটা চাইলেই এক জোড়া ইলেকট্রন দান করতে পারছে, তো আমরা এই কনসেপ্টটা নিয়ে আসতে পারি এখান থেকে যে অ্যামোনিয়া লুইসের বেস। কেন লুইসের বেস? কারণ লুইসের অ্যাসিড হচ্ছে তারাই যারা কিনা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, আর লুইসের বেস তারা যারা কিনা এক জোড়া ইলেকট্রন দান করতে পারে বা কাউকে ডোনেট করতে পারে। তো সেই রেসপেক্টে আমরা হচ্ছে এখানে বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে বলছি লুইসের অ্যাসিড এবং তারা হচ্ছে ইলেকট্রোফাইল, আর অ্যামোনিয়া যদি ইলেকট্রন ডোনেট করছে তাই অ্যামোনিয়াকে বলছি এখানে নিউক্লিওফাইল। এখানে আমরা আরেকটা জিনিস একটু জানবো যে ইলেকট্রোফাইল দুই ধরনের হয়, একটা হচ্ছে চার্জড
আর এটা হচ্ছে নিউট্রাল, মানে একটা চার্জিত আর একটা হচ্ছে প্রশম আর কি। তো সিমিলারলি এক্ষেত্রে চার্জ নিউক্লিওফাইল আর হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল হয়। তো এই যে চার্জ এবং নিউট্রাল নিউক্লিওফাইল, এখানে চার্জ ইলেকট্রোফাইল কারা? চার্জ ইলেকট্রোফাইল হচ্ছে যারা কিনা চার্জ যেমন H+, Cl+, N2+, আর বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে নিউট্রাল। আর নিউক্লিওফাইলের ক্ষেত্রে এখানে যেমন H-, Cl-, Cn-, OH, এই যে এখানে অ্যামোনিয়া, এটা হচ্ছে একটা নিউট্রাল নিউক্লিওফাইল। সিমিলারলি H2O, ওয়াটারও এক ধরনের নিউক্লিওফাইল এবং এটা নিউট্রাল নিউক্লিওফাইল। তো আমরা এখন যদি নেক্সট স্লাইডের দিকে যাই, তাহলে নেক্সট স্লাইডে আমরা আরো কিছু জিনিস সম্পর্কে একটু জানবো। সেই জিনিসটা হচ্ছে যেমন কার্বোক্যাটায়ন, দেন হচ্ছে কার্বনায়ন এন্ড ফ্রি রেডিকেল। তো আমি শুরুতে কার্বোক্যাটায়ন নিয়ে স্টার্ট করছি। কার্বোক্যাটায়ন মিন্স কার্বন ইজ ক্যাটায়ন। তো ধরো কোন একটা রিঅ্যাকশনে কার্বন ছিল, এরকম কার্বন ছিল, কার্বনের 3 হাতে কিছু একটা আছে, আমি বলছি না এখানে ধরো জেড নামক কিছু একটা ছিল। এই যে বন্ডের দুটো ইলেকট্রন ডট ক্রস আমি দেখাচ্ছি, ধরো এই দুটো ইলেকট্রন জেড নিয়ে চলে গেল সামহাউ রিঅ্যাকশনের মাধ্যমে, তাহলে যেটা হবে এই কার্বনটা প্লাস চার্জে চার্জিত হবে যদি দুটো ইলেকট্রন নিয়ে নেওয়া হচ্ছে জেড। তো যদি কার্বনটা প্লাস চার্জে চার্জিত হয় তাহলে এইটা হলো কার্বনটা হলো একটা ক্যাটায়ন হয়ে গেল। সো এগুলাকে আমরা বলছি কার্বোক্যাটায়ন। এখন এই কার্বনের যদি 3 হাতে 3টা হাইড্রোজেন থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে একটা কার্বোক্যাটায়ন এবং এটার কোনো ডিগ্রি নাই, ডিগ্রিলেস কার্বোক্যাটায়ন। বাট যদি এখানে একটা মিথাইল গ্রুপ থাকতো তখন এটা তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন? এই যে কার্বনটা প্লাস, এটা একটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি এখানে 2টা মিথাইল থাকতো তাহলে এটা 2 ডিগ্রি, যদি 3টা থাকতো তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো। তো আমি এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এটা একটু ইরেজ যদি করি, আমরা নতুন করে আবার যদি কিছু জিনিস একটু লিখি, যেমন আমি কার্বোক্যাটায়নের 3টা টাইপের কার্বোক্যাটায়ন বা 4টা টাইপের কার্বোক্যাটায়ন লিখতে পারি। যেমন ধরো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি লিখি, এই যে CH3 এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমি যদি দেখি এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন লেখার চেষ্টা করি, CH3 দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা মিথাইল দিলাম, তাহলে এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল। আমি যদি এখন হচ্ছে একটা সাপোজ দ্যাট 1 ডিগ্রির কথা চিন্তা করি, কার্বোক্যাটায়ন এটা 1 ডিগ্রি, আর যদি ডিগ্রি লেস সেটা চিন্তা করি, যদি ডিগ্রি লেস চিন্তা করি তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা আমরা লিখতে পারি যে CH প্লাস, এটা ডিগ্রি লেস। তো এখন মাঝে মাঝে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে বা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসে এরকম যে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কোনটি, কোন কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্থায়ী, এরকম একটা কোশ্চেন আসে। এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য বা এই কার্বোক্যাটায়ন, কার্বনায়ন বা ফ্রি রেডিকেল এই প্রত্যেকটা কোশ্চেনটা অ্যান্সার করার সময় আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে ছোট্ট 2টা জিনিস মাথায় রাখবো। এক হচ্ছে প্লাস আই জিনিসটা কি? প্লাস আই মানে হচ্ছে যে ধনাত্মক আবেশ ধর্ম, আর আরেকটা হচ্ছে যে স্টেরিক ফ্যাক্টর। এই 2টা জিনিসকে আমরা মাথায় রেখে প্রত্যেকটার স্থায়িত্বের কথা চিন্তা করব। আমি যদি এখন 3 ডিগ্রির ক্ষেত্রে দেখি, ধরো স্টেরিক ফ্যাক্টর বলতে বোঝায় যে আসলে ত্রিমাত্রিক অবস্থানগত কারণে বাধা বা স্থানিক বাধা যেটাকে আমরা বলে থাকি। যেমন এখানে দেখো যে এই কার্বনের 3 দিকে 3টা মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপগুলো কাইন্ড অফ বড় বড় গ্রুপ। এখন যদি এই যে কার্বনটা প্লাস, এখন এই প্লাসের সাথে যদি কেউ একজন বন্ড করতে আসে, এখন এই প্লাসের সাথে যদি কেউ বন্ড করতে আসে তাহলে এটা একটা বাধা ক্রিয়েট করবে, এই 3টা মিথাইল গ্রুপ এখানে একটা বাধা তৈরি করবে। তাহলে আমি বলি যদি এটা 2 ডিগ্রির ক্ষেত্রে বলে তাহলে বাধা দিচ্ছে 2টা মিথাইল গ্রুপ, 3 ডিগ্রির ক্ষেত্রে 1 ডিগ্রির ক্ষেত্রে একটা, আর ডিগ্রিলেসের ক্ষেত্রে কোনো বাধা নাই। তার মানে বাধা সবথেকে কম হচ্ছে ডিগ্রিলেস, বা 1 ডিগ্রি দেন হচ্ছে 2 ডিগ্রি দেন হচ্ছে 3 ডিগ্রি, এভাবে যদি চিন্তা করি তাহলে বাধা কম ডিগ্রিলেসে, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রিতে। তো এখন আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে ধনাত্মক আবেশ ধর্ম ব্যাপারটা আসলে কি বোঝায়। যদি কোনো একটা কার্বনের কাছে ইলেকট্রন, এই পাশে ধরো একটা বক্স আছে, আমি বক্সে কি আছে বলছি না,
এর বক্সে কিছু একটা আছে, এটা যদি কোনো কার্বনকে ইলেকট্রন দেয় তাহলে কার্বনের দিকে ইলেকট্রন আসে, দ্যাট ইজ কল্ড ইন্ডাকটিভ ইফেক্ট, এবং এটা প্লাস আই বিকজ কার্বনের দিকে ইলেকট্রন আসছে। তো মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করে। তাহলে এখানে যদি একটা মিথাইল গ্রুপ আছে তাহলে মিথাইল গ্রুপটা অবভিয়াসলি তার পার্শ্ববর্তী কার্বনে ইলেকট্রন ডোনেট করতে পারবে। সো এই যে মিথাইল গ্রুপ এটাও ডোনেট করতে পারবে। সো আলটিমেটলি তিনটা মিথাইল গ্রুপ যদি তার পার্শ্ববর্তী কার্বনে ইলেকট্রন ডোনেট করে এইভাবে, তাহলে এখানে যেটা হবে কার্বনটার পজিটিভিটিটা অনেকাংশে কমে যাবে। আর এই জায়গাতে দুজন দিচ্ছে তাহলে এই কার্বনের পজিটিভিটি কিছুটা কমবে, আর এই জায়গায় একজন দিচ্ছে সো এই কার্বনের পজিটিভিটি অনেক কম কমবে, আর এটার ম্যাক্সিমাম পজিটিভ থাকবে। তার মানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট যেখানে বেশি সেই কার্বনটা প্লাস চার্জটা বেশি বা কমে যাচ্ছে, মানে প্লাসের পরিমাণটা কমে যাচ্ছে আমরা বলতে পারি। তো ইলেকট্রন যদি একটা সাপ্লাই বা ফ্লো দেয় এইদিকে তাহলে এটার পজিটিভিটি কমে যাবে। তার মানে পজিটিভিটি যত কম রিঅ্যাক্টিভিটি তত কম। তাহলে স্টেরিক ফ্যাক্টর এবং প্লাস আই যেটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, দুটা থেকে আমরা আসলে একটা আইডিয়াতে আসতে পারতেছি যে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন ডিগ্রি লেস, এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। কার্বোকেটানের স্থায়িত্বের ক্রম, এটা কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষার জন্য খুবই একটা কমন একটা প্রশ্ন যে কার্বোকেটানের স্থায়িত্বের ক্রম কোনটি, এরকম যে 3 গ্রেটার দেন 1 ডিগ্রি বা 1 2 3 বা 3 1 2 1 2 3 এরকম করে চারটা অপশন দেওয়া থাকবে। তো সিমিলারলি আমি যদি এখন চিন্তা করি, ধরো সাপোজ কার্বন আয়নের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কার্বন আয়নের কথা চিন্তা করলে আমি এটাকে একটু ইরেজ করি। কার্বন আয়ন মানে কার্বনটা অ্যানায়ন হবে। তো কার্বনটা যদি অ্যানায়ন হয় তাহলে আমি জাস্ট ব্যাপারটাকে একটু র‍্যাপ আপ করার চেষ্টা করি। দেখো আমি প্লাস আই এবং স্টেরিক ফ্যাক্টর ব্যাপার দুটাকেই রাখবো, বাট এই জায়গায় আমি প্লাস গুলোকে মাইনাস হিসেবে চিন্তা করবো যে সামহাউ কার্বনটা মাইনাস। তাহলে কার্বন আয়ন মানে কার্বন হচ্ছে অ্যানায়ন, সো আমি এখন নেগেটিভ চার্জ দিচ্ছি, নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এই যে নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ আসলো, এই নেগেটিভ চার্জ গুলোর জন্য দেখো সিমিলারলি চিন্তা করো, একটু আগে আমরা চিন্তা করেছিলাম যে কার্বনটা পজিটিভ, স্টেরিক ফ্যাক্টরের জন্য কোনো একটা নেগেটিভ এখানে আসতে পারছে না, তার সাথে বন্ড করতে পারছে না। বাট এই ক্ষেত্রে এটা যদি নিজেই নেগেটিভ চার্জ, এখানেও স্টেরিক ফ্যাক্টর কাজ করবে, বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যেহেতু মিথাইল গ্রুপগুলো এখানে উপস্থিত, তারা কিন্তু একটা ফ্লো দিচ্ছে। এই ফ্লোটা দেওয়ার কারণে যেটা হবে যে এই কার্বনটা অলরেডি নেগেটিভ, ইলেকট্রনের ফ্লো আসছে তার কাছে, সো আলটিমেটলি তার নেগেটিভিটি অনেক বেড়ে যাবে, সো এটা অনেক দ্রুত রিঅ্যাকশনের দিকে অগ্রসর হবে, ধাবিত হবে। সো এটা যদি দ্রুত হয় তাহলে পরেরটা একটু কম দ্রুত হবে, তারপরটা আরেকটু কম দ্রুত হবে, তারপরটা সবার দেরিতে হবে। কারণ এই জায়গায় এই কার্বনটা নেগেটিভ, তাকে সাপোর্ট দেওয়ার মতো তেমন কোনো অ্যালকাইল গ্রুপ এই জায়গায় নাই। যেহেতু অ্যালকাইল গ্রুপ এই জায়গায় নাই, সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে রিঅ্যাক্টিভ হবে কম। তাহলে আমরা যদি কার্বোক্যাটায়নের স্থায়িত্বতার ক্রমটা হয় 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, তাহলে অবশ্যই বুঝতে পারছি যে এই ক্ষেত্রে কার্বন আয়নের ক্ষেত্রে ফর কার্বন আয়নের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম হবে 3 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 1 ডিগ্রি লেস দেন ডিগ্রি লেস। তাহলে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের স্থায়িত্বতাটা হচ্ছে একদম উল্টো। আরেকটা জিনিস একটু তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তা ক্রম দুটা আলাদা জিনিস। যেটা বেশি স্থায়ী হবে সেটা সক্রিয়তা কম। তাহলে কার্বন আয়নের স্থায়িত্বতার ক্রম যদি হয় 3 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 1 ডিগ্রি লেস দেন ডিগ্রি লেস, তাহলে সক্রিয়তার ক্রমটা হবে ঠিক তার উল্টা। স্থায়িত্বের ক্রমটা হচ্ছে কার্বন আয়নের জন্য লেস দেন, আর সক্রিয়তার ক্রমটা হবে ঠিক অপোজিট। সিমিলারলি কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও হবে। এখন আসো আমরা যদি একটু ফ্রি রেডিকেল সম্পর্কে একটু আলোচনা করতে যাই, আগে আমাদেরকে কয়েকটা জিনিস একটু জানতে হবে যে ফ্রি রেডিকেল জিনিসটা কি আসলে। হোয়াট ইজ ফ্রি রেডিকেল? আচ্ছা, ধরো এ আর বি এর মাঝখানে একটা বন্ড আছে, এই বন্ডে দুটো ইলেকট্রন, একটা ডট একটা ক্রস। ডটটা হচ্ছে এ এর বন্ড আর ইলেকট্রন, আর ক্রসটা হচ্ছে বি এর ইলেকট্রন। তাহলে যে ডট আর ক্রস ইলেকট্রন, ডট ইলেকট্রন একটা ক্রস ইলেকট্রন, এই ডট ইলেকট্রন আর ক্রস ইলেকট্রনের মধ্যে যদি ব্যাপারটা এমন হয় যে ধরো ইলেকট্রন সমান ভাগে ভাগ হয়, যে এ এর ইলেকট্রন এ এর কাছে রইলো, বি এর ইলেকট্রন বি এর কাছে রইলো, তখন এই ধরনের রেডিকেলকে বলা হয় ফ্রি রেডিকেল। যে এখানে বন্ডের যেটা হলো সুষম একটা বিভাজন হলো। বাট আমরা যখন এই যে কার্বোক্যাটায়ন বা কার্বন আয়নের কথা বলেছিলাম, মনে পড়ে কিনা দেখো, যে ডট ক্রস জেড ছিল, জেড দুইটাই নিয়ে নিয়েছে, তাহলে কার্বনটা প্লাস হয়ে গেল। এটা কিন্তু সুষম বন্টন হলো না, যে একজনই দুইটা ইলেকট্রন নিয়ে নিল, দ্যাট ইজ এটা হচ্ছে কার্বোক্যাটায়ন ছিল। আর যদি ঘটনাটা এমন ঘটতো, সাপোজ দ্যাট যে ধরো ঘটনাটা এমন হচ্ছে যে কার্বনে দুইটা ইলেকট্রন রেখে দিছে, জেড এর কাছ থেকে, তখন কিন্তু ব্যাপারটা হলো যে কার্বন নেগেটিভ, সেটা কিনা কার্বন আয়ন ছিল, হ্যাঁ, সো তখন ছিল নেগেটিভ চার্জ। তো ব্যাপারটা হলো যে বন্ডের দু ধরনের বিভাজন হতে পারে, একটাকে আমরা বলি সুষম বিভাজন আর একটাকে বলি হচ্ছে
বিষম বিভাজন। এটা হলো সুষম, যে দুইজনের ইলেকট্রন ছিল সমান ভাগে দুইটা ভাগ হয়ে গেছে। বিষম বিভাজনের জন্য যেটা হয়, হয় কার্বনটা নেগেটিভ হবে না হয় পজিটিভ। তার মানে বিষম বিভাজনের রেজাল্ট হচ্ছে কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন, আর সুষম বিভাজনের রেজাল্ট হচ্ছে ফ্রি রেডিকেল। সো এখন আসো ফ্রি রেডিকেল যে তৈরি হয়, সিমিলারলি ফ্রি রেডিকেল কিন্তু তিন ধরনের তৈরি হতে পারে। একটা ধরো কার্বন, তার তিনটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আর সিমিলারলি এখানে ধরো এটা 2 ডিগ্রি H মিথাইল ইলেকট্রন আছে একটা, ধরো CH3 H একটা ইলেকট্রন আছে, CH ইলেকট্রন এখানে আছে একটা। তো প্রত্যেকই ফ্রি রেডিকেল, এখানে কার্বনগুলো ফ্রি রেডিকেল। এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা ডিগ্রিলেস। এখন মজার ব্যাপার হচ্ছে ফ্রি রেডিকেল বলতে বোঝায় যে কার্বনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন, দেখো এখানে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, মোট 6টা, এখানে একটা ইলেকট্রন 7টা। তার মানে তার একটা ইলেকট্রনের একটা টেন্ডেন্সি থাকবে। তো বাইরের কারো কাছ থেকে সে একটা ইলেকট্রনে চাইলে তার সাথে একটা বন্ধন করতে পারবে এবং বন্ধন করার চেষ্টা করবে। বাট মজার ব্যাপার হচ্ছে এইদিকে তিনটা মিথাইল গ্রুপ থাকার কারণে নাম্বার 1 স্টেরিক ফ্যাক্টর কাজ করবে, এবং স্টেরিক ফ্যাক্টর কাজ করার কারণে অন্য একটা গ্রুপ আসার জন্য একটু প্রবলেমেটিক ব্যাপার হবে, মানে তার জন্য একটু কষ্ট হবে, বা তার একটা বাধা ক্রিয়েট হওয়ার কারণে সে ইজিলি এখানে ইলেকট্রন দিয়ে বন্ড করতে পারবে না। প্লাস এখানে তিনটা মিথাইল গ্রুপ থাকার কারণে, তিনটা মিথাইল গ্রুপ যেহেতু পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করছে, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করার কারণে এই কার্বনের যে একটা ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি ছিল, এটা সে এই দিক থেকে সাপোর্ট পাওয়ার কারণে বাইরের কারো ইলেকট্রনের প্রতি তার অ্যাফিনিটি থাকবে না, বা অ্যাফিনিটিটা কমে যাবে। সো দ্যাট ইজ 3 ডিগ্রির ক্ষেত্রে যেটা হবে, এই ফ্রি রেডিকেলটা অন্য কারোর সাথে বন্ড করার টেন্ডেন্সি দেখাবে কম, তার মানে তার স্থায়িত্বটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি 3 ডিগ্রি, সিমিলারলি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন ডিগ্রিলেস। সো এই যে CH3 ডট ইলেকট্রন, এটা যদি হয় তার স্থায়িত্বের ক্রম, আমরা সিমিলারলি এখান থেকে তার সক্রিয়তার ক্রমটা বের করতে পারি। কিভাবে? সক্রিয়তার ক্রমটা হবে ঠিক তার অপোজিট যেটা সেটা। তো এইভাবে আমরা কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এবং ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম এবং সক্রিয়তার ক্রমটা মনে রাখবো। তো এইভাবে আমরা হচ্ছে পরীক্ষা এমসিকিউ আসলে অ্যান্সার করার চেষ্টা করব, একটু বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। নেক্সট আমরা যেটা দেখবো যে কার্বন সংখ্যা সংক্রান্ত সমস্যা, সেটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল যে টাইপটা দেয়া আছে, এখানে বলা আছে যে কার্বন সংখ্যা সংক্রান্ত সমস্যা। এখানে টাইপে বলা আছে যে একটা অ্যালকিন CH3CH2, এটা হচ্ছে প্রোপিন, এটার সাথে বি বিক্রিয়া করছে, একটা কোশ্চেন মার্ক দিয়ে এখানে, এবং এখানে প্রোপেন উৎপন্ন হচ্ছে। তো ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে যেটা হয়, এখানে বি কি এটা জিজ্ঞেস করতে পারো, হোয়াট ইজ বি, অথবা বি যদি বলেও দেয় তোমাকে জাস্ট এখানে কোশ্চেন মার্ক দিতে বলতে পারো যে এখানে কি বসতে পারে। এই কোশ্চেন মার্ক বলতে আসলে কি, বেসিক্যালি এই ধরনের কোশ্চেন মার্ক গুলো দিয়ে হয় টেম্পারেচার জানতে চায়, না হয় প্রেসার জানতে চায়, না হয় ক্যাটালিস্ট কি জানতে চায়। এটা হচ্ছে এই ধরনের কোশ্চেন মার্ক দেওয়ার উদ্দেশ্য এই কোশ্চেনে, এডমিশন এক্সামের কোশ্চেনে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রোপিনে হাইড্রোজেন কয়টা, আমি যদি তার একদম শর্ট করে লিখি, এখানে কার্বন আছে হচ্ছে 3টা, হাইড্রোজেন আছে হচ্ছে 6টা। আর এই যে প্রোপেনে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে হচ্ছে 8টা। তার মানে এখানে প্রোপিনে সামহাউ 2টা হাইড্রোজেন যোগ করা হয়েছে, না হলে তো কখনো 8টা হাইড্রোজেন হতো না। তাহলে বি হচ্ছে এখানে হাইড্রোজেন, ওকে, হাইড্রোজেন হচ্ছে বি। তাহলে বিটা যদি হাইড্রোজেন হয়, এখানে হাইড্রোজেন কিভাবে সংযুক্ত করা হয়েছে বা কিভাবে হাইড্রোজেন এখানে জোড়া লাগলো, সেক্ষেত্রে টেম্পারেচার কত, প্রেসার কত, বা ক্যাটালিস্ট হিসেবে কি ব্যবহার করেছে, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক দেওয়ার উদ্দেশ্য। তো এক্ষেত্রে যেটা করা হয়েছে, এক্ষেত্রে হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা হাইড্রোজেন চালনা করি কোন একটা অ্যালকিনে, তার মানে অ্যালকিন তার মধ্যে যদি আমরা হাইড্রোজেন চালনা করি ইন প্রেজেন্স অফ নিকেল 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে এখান থেকে অ্যালকেন পাওয়া যায়। সো নিকেল হচ্ছে এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করছে, নিকেল একটা অবস্থান্তর মৌল। আচ্ছা, আমরা যদি পরের সমস্যাটার দিকে একটু তাকাই, পরের সমস্যাটা হচ্ছে এরকম যে টাইপ 1 এর মধ্যেই পড়ে যে কার্বন সংখ্যা সংক্রান্ত সমস্যা। ধরো তোমাকে এই জিনিসটা দিয়ে দিল যে CH3CH2Cl 2 সোডিয়াম ড্রাই ইথার হোয়াট, এখানে কি হচ্ছে সেটা জানতে চাচ্ছে, উৎপাদটা কি সেটা জানতে চাচ্ছে। উৎপাদটা কি জানতে চাচ্ছে, এই বিক্রিয়াটা আমি যদি নাম বলি তোমরা হুট করে এটার অ্যানসার, মানে একদম সাডেনলি তোমার মাথায় এটার অ্যানসার চলে আসবে, উডস রিঅ্যাকশন, এই বিক্রিয়ার নাম বা উডস বিক্রিয়া। তো উডস রিঅ্যাকশনে যেটা হয়, কার্বন ইনক্রিজ করে, কার্বন সংখ্যা ইনক্রিজ করার জন্য যে বিক্রিয়া সেটাকে বলে উডস বিক্রিয়া। এবং কার্বন সংখ্যা যেটা হয় ডাবল হয়ে যায়,
কিভাবে ডাবল হয়, এখানে আমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড যেটা আছে ধরো CH3 CH2 Cl, দুইটা অ্যালকাইল হ্যালাইড এখানে লিখেছে, আসলে বিক্রিয়ার সমতার স্বার্থে দুইটা দেয়া আছে, তো আমি দুইটাকে পাশাপাশি লিখছি। ধরো আরেকটাকে লিখলাম এইভাবে যে Cl CH2 CH3। এখন তাদের সাথে বিক্রিয়া করছে যে সোডিয়াম, তাহলে আমি এখানে একটা সোডিয়াম লিখলাম, এখানে একটা সোডিয়াম লিখলাম। তো এই সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হবে, এটা মিলে সোডিয়াম ক্লোরাইড হবে। তাহলে দেখো এই যে CH2 বিশিষ্ট কার্বন তার একটা হাত খালি, এদিকে CH2 বিশিষ্ট কার্বনের আরেকটা হাত খালি। তো এইভাবে যখন CH2 হাত খালি হয়ে যাবে তখন এই CH2 আর এই CH2 জোড়া লাগবে একসাথে, তাহলে আলটিমেটলি জোড়া লেগে কি উৎপন্ন করবে সেটা তোমরা নিজেরা তাহলে একটু মাথায় ব্রেনস্টর্ম করে নাও যে আসলে কি হতে পারে। সো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি আবারও লিখি যে কি হবে, তাহলে CH3 CH2 CH2 CH3 হবে, প্লাস উৎপন্ন হবে কি দুইটা সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে দেখো এখানে একটা ম্যাজিকের মতো কিছু একটা হলো, এখানে কার্বন ছিল দুইটা, আর যখন দুইটা এরকম ক্লোরাইড বিশিষ্ট মানে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড এরকম করে সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করলো 2 সোডিয়াম, তখন আলটিমেটলি যেটা হলো এই যে দুইটা ক্লোরাইড দুইটা সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড বানালো, আর এখানে যে একটা ইথাইল গ্রুপ ছিল আর এই ইথাইল গ্রুপ দুজন মিলে একটা বিউটেন তৈরি করলো। তার মানে বিউটেনকে আমি যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে এই পাশটা হচ্ছে একটা ইথাইল গ্রুপ আর এই পাশটা আরেকটা ইথাইল গ্রুপ। তো বুঝতেই পারছো যে এটা হলো রিঅ্যাকশনের পরে যেটা হয় মানে কার্বন নাম্বার জাস্ট ডাবল হয়ে যায়। তো অনেকের মাথায় এই ধরনের প্রশ্নটা মাঝে মাঝে আসে যাচ্ছে, ভাইয়া আপনি এখানে দুইটা অ্যালকাইল হ্যালাইড সেম নিয়েছেন, ধরেন আমি যদি এরকম একটা অ্যালকাইল হ্যালাইড নিতাম, একটা নিলাম মিথাইল ক্লোরাইড আর একটা নিলাম যে CH2 CH3, তখন কি ঘটনা ঘটবে? আচ্ছা, এটা নিয়ে আমাদের অনেকের একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা কেমন, আমি যখন কোন একটা রিঅ্যাকশনের শুরুতে এরকম করে একটা 2 লিখে দেই, এই 2 এর অর্থ যে এখানে দুইটা বিক্রিয়া করছে তা না, এখানে 2 মোল বিক্রিয়া করছে। 2 মোল মানে 2 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, মানে 6.023 ইনটু 10⁻23, এটা ধরে নিতে পারি আমরা। তাহলে এত সংখ্যক অ্যালকাইল ক্লোরাইড এখানে বিক্রিয়া করছে। আমি জাস্ট তোমাকে দেখালাম যে দুইটা সোডিয়াম, আমি জাস্ট এখন তা বলছি, দুইটা, একটা সোডিয়াম একটা ক্লোরাইড কিনে সোডিয়াম ক্লোরাইড বানালো, আরেকটা মিলে আরেকটা বানালো, তাহলে এরকম একটা বিউটেন পাওয়া যায়। তার মানে আমি যদি এখন বলি যে 2 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অ্যালকাইল হ্যালাইডের সাথে 2 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক সোডিয়াম বিক্রিয়া করে শুধুমাত্র অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক n এর সংখ্যক আমাকে বিউটেন দিচ্ছে। তার মানে আমি যদি এখন লিখি যে মিথাইল ক্লোরাইড আর হচ্ছে তার সাথে ইথাইল ক্লোরাইড বিক্রিয়া করছে, সামনে যদি সহগ 1 আর 1 হয়, দ্যাট ডাজন্ট মিন যে এরা হচ্ছে একটা বিক্রিয়া করছে। তার মানে এটা অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক বিক্রিয়া করছে, এটা অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক বিক্রিয়া করছে। আমি তার সাথে দুইটা সোডিয়াম দিলাম, মানে 2 অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক সোডিয়াম দিলাম। বাট এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, অনেকের মাথায় আসতে পারে যে ভাই আমরা তাহলে এরকম একটা প্রোডাক্ট লিখতে পারি যে ধরেন CH3 CH2 CH3। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা অ্যান্সার, এরকম একটা প্রোডাক্ট হতে পারে। বাট মজার ব্যাপার হলো এখানে প্রোডাক্ট শুধু একটা হবে না, প্রোডাক্ট হবে তিনটা। কি কি প্রোডাক্ট হবে? আরো তিনটা প্রোডাক্টের মধ্যে এখানে আরেকটা প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে CH3 CH3, আরেকটা প্রোডাক্ট হবে যে CH3 CH2 CH2 CH3। তার মানে এই যে ইথাইল ক্লোরাইড নিজে নিজের সাথে বিক্রিয়া করে নিচে যে ঘটনাটা ঘটছে তার মতো করে বিউটেন বানাবে, আর মিথাইল ক্লোরাইড সে নিজে নিজের সাথে বিক্রিয়া করে ইথেন বানাবে, আর মিথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড নিজেরা একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে বানাবে হচ্ছে প্রোপেন। সো এখানে দেখো তাহলে এটা লাগবে হচ্ছে কয়টা? তিনটা। এটা লাগবে কত? তিনটা। তাহলে সোডিয়াম কি আর দুইটা লাগবে না, সোডিয়াম লাগবে 6টা। তখন এখানে সোডিয়াম ক্লোরাইড হবে 6 সোডিয়াম ক্লোরাইড। তার মানে যখন তুমি দুইটা ভিন্ন ধর্মী অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া করো বা ড্রাই ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথারের ব্যাপারটা আমি পরে বলছি, তখন যেটা হবে এখানে তিনটা ডিফারেন্ট অ্যালকেন উৎপন্ন হবে। এটা হচ্ছে প্রতিসম অ্যালকেন, মাঝখান দিয়ে কাটলে দুই পাশে সমান থাকে। এটা অপ্রতিসম, তুমি যে কোনো এক পাশে, মানে এই হয় দুইটা এক পাশে থাকবে এটা এক পাশে, অথবা এই দুইটা এক পাশে এটা এক পাশে থাকবে। বাট বিউটেন হলে কিন্তু মাঝখান থেকে এটা দুই ভাগ করা যাচ্ছে, সমান সমান ভাগ করা যাচ্ছে। তার মানে আমি যদি দুইটা অপ্রতিসম অ্যালকাইল হ্যালাইডকে বিক্রিয়া করে উডস বিক্রিয়ার মাধ্যমে, তাহলে আমি তিনটা অ্যালকেন উৎপন্ন হবে, তার মধ্যে দুইটা হবে প্রতিসম, একটা হবে অপ্রতিসম। তাহলে এখন বলতে পারে যাচ্ছে ভাইয়া উডস বিক্রিয়া তো আমরা চাইলে এইভাবে অ্যালকেন উৎপন্ন করতে পারি, আমরা কেন শুধুমাত্র এটাই করে থাকি, এই যে প্রতিসম অ্যালকেন দিয়ে কেন করা হয়? এটা একটা লিমিটেশন উডস বিক্রিয়ার। কেন এভাবে করা যাবে না? কারণ হচ্ছে আমরা যে এই যে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করলাম, এই যে ইথেন প্রোপেন বিউটেন, তো এই যে ইথেন প্রোপেন এবং বিউটেন তাদের মোটামুটি বয়লিং পয়েন্ট খুব কাছাকাছি। দ্যাট ইজ ওয়াই তাদেরকে রিঅ্যাকশনের প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হওয়ার পরে সেপারেট করা খুব টাফ হয়ে যায়। তো
এই সেপারেশনটা টাফ বলে আমরা এখান থেকে আলাদা আলাদা করে তিনটাকে ইন্ডিভিজুয়াল উৎপাদ হিসেবে পাচ্ছি না। সো দ্যাট ইজ ওয়াই এই উডসবিকের মাধ্যমে আমরা চাইলেই সহজে প্রতিসম অ্যালকেন ছাড়া অপ্রতিসম অ্যালকেন প্রস্তুত করতে পারছি না। আমাদের মাথায় হয়তো আসছিল যে ভাই আমি তো জোড় সংখ্যক পাবো সবসময়, কারণ এখানে যদি আমি দুইটা নেই কার্বন তাহলে এখানে চারটা পাচ্ছি, এখানে যদি একটা নেই যেমন এটা একটা হতো যদি তাহলে এখানে দুইটা পাইতাম। সো আমি সবসময় জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো, আমি বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো না। কারণ আমি যদি বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাতে যাই আমাকে দুটো অপ্রতিসম অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, এবং সেটা নিলে পরে যেটা হবে বিজোড় কার্বন সংখ্যক উৎপন্ন হবেই হবে, তার থেকে একটা কম কার্বন বিশিষ্ট জোড় কার্বনের অ্যালকেন এবং একটা বেশি কার্বন বিশিষ্ট জোড় কার্বনের অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। সো এই প্রবলেমটা অ্যারাইজ করে বলে এটাকে লিমিটেশন, এটার একটা লিমিটেশন হচ্ছে উডসবিকের। সো দ্যাট ইজ উডসবিকের মাধ্যমে শুধুমাত্র প্রতিসম অ্যালকেন প্রস্তুত করা যায়, অপ্রতিসম অ্যালকেন প্রস্তুত করা যায় না বলা ঠিক না, যায়, বাট সেটা আমরা অ্যাজ এ হোল একটা একদম সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে বা একদম সেপারেট প্রোডাক্ট হিসেবে পাচ্ছি না, দ্যাট ইজ সেটা একটা লিমিটেশন। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে যে বিক্রিয়াটা দেয়া আছে এটা খুব পরিচিত বিক্রিয়া, তোমরা এটার সাথে খুব পরিচিত। এই বিক্রিয়াটার একটা স্পেসিফিক নাম আছে, বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আচ্ছা, ডিকার্বক্সিলেশন মানে কি আসলে? ডিকার্বক্সিলেশন মানে কার্বন নাম্বার ডিক্রিজ করা। তাহলে আমরা একটু আগে দেখলাম যেটা উডসবিকে সেখানে কার্বন নাম্বার ইনক্রিজ করে, আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন নাম্বার ডিক্রিজ করে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার আমরা যদি একটু মেকানিজমটা দেখার চেষ্টা করি এটা কিভাবে হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা হয়, প্রথমেই এই যে সোডিয়াম অক্সাইডের NaO আর এই কোন একটা কার্বক্সিলিক অ্যাসিডের যে সোডিয়াম সল্ট, যেমন এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, তার যে COO অংশটা, এই দুইটা মিলে সোডিয়াম কার্বনেট বানাবে। এই দুজন মিলে বানালো সোডিয়াম কার্বনেট। তাহলে এখন বাকি থাকে কি দেখো, এই যে CH2, এই CH2 আর এই যে হাইড্রোজেন এরা মিলে বানাবে হচ্ছে CH3। আচ্ছা, তো এখন এই বিক্রিয়াতে অনেকের মাথায় প্রশ্ন যেখানে ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করা হয়েছে। ক্যালসিয়াম অক্সাইড এখানে বিগালক হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিগালক কি জিনিস, কেন এটা ব্যবহার করা হলো, এটা ছাড়া কি বিক্রিয়া হবে না? হ্যাঁ হবে, কিন্তু এটা ছাড়া বিক্রিয়া হলে পরে প্রবলেমটা কি হবে, সোডিয়াম কার্বনের একটা সল্ট আমরা যখন এই মানে এই যে এখানে ইথেন গ্যাসটা উৎপন্ন হলো, সরি হ্যাঁ ইথেন গ্যাস উৎপন্ন হলো, এই ইথেন গ্যাসটা উৎপন্ন হওয়ার পরে এই ইথেন গ্যাসটা সোডিয়াম কার্বনেট সল্টের মাঝখানে ট্র্যাপড হয়ে যায়, আটকে যায়, ব্লকড হয়ে যায়। সো তখন ইথেন গ্যাসটাকে আমরা এটার প্রোডাক্টটাকে আমরা ইজিলি পাই না। এটা যখন কোন একটা সল্টের ভিতরে ট্র্যাপড হয়ে যাবে ইজিলি গ্যাসটা বের হয়ে আসতে পারবে না। সো গ্যাসটা যেন ইজিলি বের হয়ে আসতে পারে এই জন্য সোডিয়াম কার্বনেট সল্টটাকে আমরা স্টেবল হতে দিব না। আমরা এটার সাথে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করব, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম কার্বনেট মিলে ক্যালসিয়াম কার্বনেট বানাবে, যেটা কিনা আমাদের ওই রিঅ্যাকশনের যে পাত্রের মধ্যে রিঅ্যাকশন ঘটাবে সেই দোকানে একটা ঘোলা পরিস্থিতি তৈরি করবে, সোডিয়াম কার্বনেটটাকে তলা নিয়ে গেলে জমা হতে দিবে না। সো দ্যাট ইজ ওয়াই ইজিলি গ্যাসটা ইভলভ হতে পারবে, দ্যাট ইজ ওয়াই ক্যালসিয়াম অক্সাইড এখানে ইউজ করা হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে বলি এখানে একটা জিনিস দেখো, যেখানে আমরা যেটা ইউজ করছি কোন একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট ব্যবহার করেছি, তাহলে আমি যদি বলি যে ধরো CH3COO এটা যদি হয়, তার মধ্যে যদি আমি হচ্ছে সোডিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড দেই ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, তাহলে বুঝতেই পারতেছো যে আমার এখানে COO আর NaO মিলে বানাবে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেট হলো, আর এই হাইড্রোজেন আর এই CH3 মিলে বানাবে হচ্ছে মিথেন CH4। তার মানে আমি যত কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিব তার থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবো। এই যে ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন, কার্বন কমে যাওয়া। ঠিক আছে, তাহলে আমরা যদি নেক্সট স্লাইডের দিকে যাই, এখানে আরেকটা টাইপের কথা বলা আছে। এই টাইপটাতে দেয়া আছে যে তোমরা একটা ইলেকট্রোকেমিক্যাল সেল দেখতে পাচ্ছ, এখানে পেন্সিল ডুবানো আছে, আসলে এটা একটা গ্রাফাইট, পেন্সিলের গ্রাফাইট, এটা একটা গ্রাফাইট, এটা একটা গ্রাফাইট, এটাকে আসলে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে স্থান দেওয়া হয়েছে। আর এখানে বলা হয়েছে নিচে যে এখানে CH3CH2COO মানে প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড আর হচ্ছে পানি, তার মানে সোডিয়াম প্রোপানয়েডের জলীয় দ্রবণ নেওয়া হয়েছে এখানে, তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। তো তড়িৎ বিশ্লেষণ করলে পরে যেটা হবে দেখো, যে এখানে ইলেকট্রোলাইট হিসেবে কি আছে, এখানে সোডিয়াম প্লাস আছে, COO এটা মাইনাস। আর পানি তড়িৎ বিশ্লেষণের সময় পানি আর পানি যখন আয়নিত হয় তখন সেটা থেকে H+ এবং OH- উৎপন্ন হয়। তাহলে এই যে আমার এখানে CH3CH2COO আছে, এখানকার যে CH3 CH2
সি ডাবল মাইনাস, এই যে এখানে যে এই আয়নটা আছে একটা অ্যাসিটেট আয়ন, এই আয়নটা এখানে সে যেটা করবে এখানে ইলেকট্রন রিলিজ করবে, সে ইলেকট্রন রিলিজ করে কি সে কনভার্ট হবে, সে যেটা করবে এখানে ইলেকট্রন রিলিজ করে এই যে CH3 এবং CH2 আছে এরা দুজন কম্বাইন হয়ে যাবে, দুইটা একই সাথে কম্বাইন হবে, দুইটা কম্বাইন হয়ে বানাবে CH3 CH2 CH2 CH3। আচ্ছা, আর এই যে C ডাবল এটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, সামনে 2 আছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর দুইটা ইলেকট্রন রিলিজ করতে। এখন এই যে দুইটা ইলেকট্রন রিলিজ করলো, এখন আমার কাছে এই যে H প্লাস আছে আর OH মাইনাস আছে, তাহলে এই যে H প্লাস আর OH মাইনাস এখানে সোডিয়াম আছে, সোডিয়ামটা প্লাস, তাহলে সোডিয়াম প্লাস এবং H প্লাস এই দুজনের মধ্যে কে ইলেকট্রনটা গ্রহণ করবে? তোমরা তড়িৎ রাসায়নিক সিরিজ থেকে জানো যে সোডিয়াম প্লাস এবং H প্লাস এর মধ্যে বিজারিত হওয়ার প্রবণতা H প্লাস এর অনেক বেশি, তাহলে H প্লাস সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে, H প্লাস সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এখন H প্লাস 2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, করে হয়ে যাবে হচ্ছে H2 হাইড্রোজেন গ্যাস। তার মানে আমি যদি বিক্রিয়াটাকে সমতা করার চেষ্টা করি, সমতা করতে গেলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে CH3 CH2 COO প্লাস ওয়াটার, এরা ইলেকট্রোলাইসিস হলো ইলেকট্রোলাইসিসে কি বানালো CH3 CH2 CH2 CH3। তার মানে এখানে যে দুটা কার্বন ছিল, তিনটা কার্বন ছিল, বাট আলটিমেটলি একটা হয়ে গেল কার্বন ডাই অক্সাইড, তাহলে এটা কার্বন ডাই অক্সাইড লিখলাম। আর এই যে সোডিয়াম প্লাসটা রয়ে গেল আর হাইড্রোক্সিলটা রয়ে গেল, তারা বানালো সোডিয়াম হাইড্রোক্সাইড আর তার সাথে হাইড্রোজেন উৎপন্ন হলো। তো হাইড্রোজেন উৎপন্ন হতে গেলে দুইটা ইলেকট্রন লাগে, তাহলে দুইটা ইলেকট্রন কোথা থেকে আসে? দুইটা অ্যাসিডের প্রোপানয়েড অ্যাসিড, তাহলে সামনে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা, তাহলে এখন এই যে দুইটা H প্লাস, একটা পানিতে একটা H প্লাস একটা OH মাইনাস থাকে, তাহলে দুইটা H প্লাস দুইটা পানি থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম আর দুইটা কার্বন ডাইঅক্সাইড হবে, তো হয়ে গেল সমতা। তার মানে এই যে একটা প্রোপিনাইড সল্ট ছিল তাকে যদি আমি ইলেকট্রোলাইসিস করছি, ইলেকট্রোলাইসিস করে যে ঘটনাটা ঘটছে এখানে যেই কটা কার্বন ছিল তার একটা কমে গেছে, তার মানে ছিল কার্বন 3টা হয়ে গেছে 2টা, 2 এর ডাবল হয়েছে, 2 এর ডাবলে আলটিমেটলি আমরা কয়টা পেলাম? 4টা কার্বন বিশিষ্ট আমরা একটা অ্যালকেন পেলাম। তার মানে আমি যখন কোন একটা জৈব অ্যাসিডের সল্টকে হাইড্রোলাইসিস করব তখন সেখান থেকে আমরা অ্যালকেন পাবো, এবং যেহেতু এখানে আমি যদি 3টা কার্বন নিয়েছিলাম আমি আলটিমেটলি অ্যালকেন পাইছি 4 কার্বনের। আমি যদি এখন ধরো এখানে অ্যালকেন নিতাম, ধরো কথার কথা যে CH3 COO, তাহলে যেটা হইতো যে এখানে কার্বন ছিল 3টা, 2টা একটা কমে 2টা হয়েছে, 2 এর ডাবল হয়েছে, তো এখানে কার্বন আছে কয়টা? 2টা, একটা কমে একটা হবে, তাহলে একের ডাবল হচ্ছে 2, তার মানে 2 কার্বনের অ্যালকেন পাবো এখান থেকে। আমি যদি এখন বলি ধরো এরকম যে সাপোজ সে দ্যাট CH3 CH2 CH2 COO, তাহলে একটা কার্বন কমে যাবে, একটা কার্বন কমে হবে 3, 3 দুগুণে 6, তার মানে আমি 6 কার্বনের অ্যালকেন পাবো। সো এটা দিয়েও আমি আসলে অপ্রতিসম অ্যালকেন প্রস্তুত করতে পারছি না, আমি সবসময় জোর কার্বন মানে প্রতিসম অ্যালকেন প্রস্তুত করতে পারছি। তাহলে আমরা নেক্সট স্লাইডে যদি যাই, তাহলে নেক্সট স্লাইডে দেখছি যে এখানে লেখা আছে অ্যালকেনের হ্যালোজেনেশন। অ্যালকেনের হ্যালোজেনেশন বলতে কি হয় আসলে? একটা অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণু একটা হ্যালোজেন গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, তোমরা ছোটবেলায় 9, 10 এর বইতে এরকম একটা রিঅ্যাকশন ছিল যে সানলাইটের প্রেজেন্সে যেটা হয় যে সানলাইটের প্রেজেন্সে মিথেনের মধ্যে যদি আমরা ক্লোরিন চালনা করি তাহলে যেটা হয় যে CH3Cl হয়, তার সাথে HCl উৎপন্ন হয়। যদি বিক্রিয়াটা কন্টিনিউ করতেই থাকে আলটিমেটলি কি উৎপন্ন হয়? 4টা হাইড্রোজেনই 4টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে আলটিমেটলি কার্বন টেট্রাক্লোরাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে ফেলে। তো এখন সিমিলারলি আমরা যখন একটা অ্যালকেনের কথা বলছি, এখানে অ্যালকেনে কার্বন আছে 3টা, তো 3টা কার্বন যদি থেকে থাকে তাহলে এই 3টা কার্বনের মধ্যে যদি আমি এখন ক্লোরিন চালনা করি, তাহলে ক্লোরিন চালনা করলে এই ক্লোরিনটা এই যে 3টা কার্বন আছে 3টা কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার মতো একটা টেন্ডেন্সি দেখাবে। তাহলে আমি যদি বলি যে না, তাহলে এই ক্লোরিন প্রথম সানলাইটের প্রেজেন্সে Hν সূর্যের আলোর এনার্জিটাকে মানে রিপ্রেজেন্ট করার জন্য বলছি H∣H∣, ফর্মুলা থেকে। তাহলে যদি ক্লোরিন প্রথমে আমি যদি বলি যে না ক্লোরিন হচ্ছে এখান থেকে এই যে 1 নাম্বার কার্বনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, তাহলে প্রোডাক্টটা কি পাই? যে CH3 CH2 CH2 Cl। আচ্ছা, এখন আর যদি বলি যে না 2 নাম্বারটা প্রতিস্থাপন করবে, তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH2 না CH হবে আর কি। তাহলে CH3 আমি একটু ইরেজ করি জিনিসটাকে, CH3 CH Cl CH3। এখন আরেকজন বলতে পারে আচ্ছা ভাই যদি এরকম হয় যে না ধরেন এই CH3 তে প্রতিস্থাপন, দেখো ভাইয়া যদি এখানে প্রতিস্থাপন হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমি প্রথম প্রোডাক্টটাই পাবো।
তাহলে আমি সামনে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে সাথে দুটো HCl পাবো। এখন একটা মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই আমরা তো দুইটা প্রোডাক্ট পাইলাম, দুইটাই আমার কাছে অপশন, এখন দুইটা যদি অপশন হয় তাহলে দুইটাই কি সেম পরিমাণ উৎপন্ন হবে নাকি দুইটা ডিফারেন্ট অ্যামাউন্ট উৎপন্ন হবে, কোনটা কত হবে, এই জায়গায় একটা কোশ্চেন অ্যারাইজ করে। কোশ্চেনটা হচ্ছে দেখো, আমি যদি বলি যে ক্লোরিন হচ্ছে এখানে যুক্ত হয়েছে এই কার্বনটার মধ্যে, এই কার্বনটা কত ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এই কার্বনটাতে ক্লোরিন যুক্ত সেটা কত ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন। তো ক্লোরিন তো ইজিলি নেগেটিভ চার্জ, যদি আমি চিন্তা করি কথার কথা, এটা নেগেটিভলি চার্জ, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ হয়, তাহলে এই কার্বনটা অবশ্যই পজিটিভলি চার্জ, এটাও হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে এখন চিন্তা করে দেখো যে আসলে এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যদি হিসাব করি, তাহলে আমি যেটা বলতে পারি, যেটা আমি কার্বোক্যাটায়ন দিয়ে স্থায়িত্বতার ক্রম হিসাব করে চিন্তা করতে পারি। কিন্তু কথা হচ্ছে এই বিক্রিয়াগুলো না কার্বোক্যাটায়নের মতো ক্রম দিয়ে হয় না। এই বিক্রিয়াগুলো যেটা হয় এগুলো হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। তো ফ্রি রেডিক্যাল মেকানিজমে যদি হয় বিক্রিয়াগুলো, তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজম হইলে পরে আমি বলতে পারি যে এখানে যে আমার এই যে কার্বনটা একটা আসলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হইছে, হয়ে তারপরে বিক্রিয়া পার্টিসিপেট করছে। আর এই প্রোডাক্টের ক্ষেত্রে যেটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আমরা কিন্তু একটু আগে দেখেছি যে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তার মানে ফ্রি রেডিক্যালের স্থায়িত্বতার ক্রম হচ্ছে 3 ডিগ্রি স্থায়িত্বতা বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে এই দুইটার মধ্যে বলো কোন যৌগটার স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে। বুঝতেই পারছি যে আমরা এখানে 2 ডিগ্রি যেটা সেটা স্থায়িত্বতা বেশি হবে, তাহলে এই প্রোডাক্টটার পার্সেন্টেজ হবে বেশি, কারণ এটা স্থায়িত্বতা বেশি ফ্রি রেডিক্যাল হিসেবে। এটার পার্সেন্টেজ হবে 55% আর এটার পার্সেন্টেজ হচ্ছে 45%। তো মাঝে মাঝে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে এই বিক্রিয়াতে উৎপাদ কোনটা, ম্যাক্সিমাম উৎপাদ কোনটা, সবচেয়ে বেশি উৎপাদ কোনটা উৎপন্ন হবে বা উৎপাদ হিসেবে কোনটি উৎপন্ন হবে। তখন যদি অপশনে এই দুইটাই থাকে তখন কিন্তু একটা বিপদ হয়ে দাঁড়াবে যে আসলে অ্যান্সার করবা কোনটা। তখন ম্যাক্সিমাম যেটা এটা হয় তখন অ্যান্সার করবে এটা। ঠিক আছে, ওকে। তো এই যে হ্যালোজিনেশন ব্যাপারটা গেলে, এখন যদি এমন হতো যে না এটা একটা 3 ডিগ্রি হতো, সাপোজ দ্যাট আমি যদি কার্বনটাকে 3 ডিগ্রি বলতাম, যে প্রোডাক্টটা যদি 3 ডিগ্রি প্রোডাক্ট হতো, ধরো একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি প্রোডাক্ট হতো, তখন কিন্তু 3 ডিগ্রি পার্সেন্টেজ সবচেয়ে বেশি হতো, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। সো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে ব্রেইনস্টর্মিং করার জন্য এখানে দেয়া আছে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এই যে এই জিনিসটার প্রোডাক্ট কি হবে এটা বলে ফেলছি, এবং এটারও প্রোডাক্ট কি হবে আমি একটু আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এই যৌগ একই কিনা, সো তোমরা নিজেরা ফাইন্ড আউট করে আসলে যে তারা একই যৌগ কিনা। তো যদি ফাইন্ড আউট করো তোমরা হয়তো পেয়ে যাবে একই যৌগ কিনা, এটা নিয়ে আর আমি বলছি না, এটা ব্রেইনস্টর্মিং করে তোমরা নিজেরা ফাইন্ড আউট করবা। সো নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা এখন অ্যালকেন থেকে অ্যালকিনে চলে আসতেছি। অ্যালকেনের মোটামুটি প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি। অ্যালকিনের সবচেয়ে বেশি বহুল আলোচিত বা সবচেয়ে বহুল পরিমাণে অ্যালকিন উৎপন্ন হচ্ছে অ্যালকোহল থেকে। অ্যালকোহল হিসেবে আসলে পৃথিবীতে যত অ্যালকোহল উৎপন্ন হয় তার 90% হচ্ছে ইথানল। সো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তারা কিন্তু ইথানল বা অ্যালকোহল বললে ইথানলকে বোঝে। সো আমরা মাঝে মাঝে বলি যে না অ্যালকোহলিক বেভারেজ, অ্যালকোহলিক বেভারেজ বলতে কিন্তু আসলে সবগুলোতে ইথানলের একটা সার্টেন পার্সেন্টেজ থাকে। সো দিস ইজ ইথানল, CH3CH2OH। এই ইথানলটাকে যদি আমরা এখন 170 ডিগ্রি এবং 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিটেড করি তাহলে এখান থেকে অ্যালকিন পাওয়া যায়। তো এখন পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে অ্যালকোহল 170, অ্যালকিন এখানে কি লাগবে? এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরোধক হিসেবে লাগবে। আর এই যে 300 থেকে 350 ডিগ্রি এটা হচ্ছে শিল্প উৎপাদন অ্যালকোহল থেকে অ্যালকিনে, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা প্রয়োজন হয়। তো এই যে অ্যালুমিনা, এই অ্যালুমিনা দিয়ে তুমি নিরোধন করতে পারো, এটা হলো নিরোধন বিক্রিয়া। আমরা এই রিঅ্যাকশনটা পড়ে এসেছি যে নাইট্রেটই পড়ছি যে অ্যালকোহলকে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি নিরোধন করি তাহলে সেখান থেকে অ্যালকিন পাওয়া যায়। সিমিলারলি আমরা যদি হচ্ছে অ্যালকোহলকে অ্যালুমিনার উপস্থিতিতে 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিরোধন করি তাহলে সেখান থেকে অ্যালকিন পাওয়া যায়। এখানে আরেকটা জিনিস বলা আছে, অ্যালকাইন থেকে কি করে অ্যালকিন পাওয়া যায়, অ্যালকাইল হ্যালাইড থেকে কি করে অ্যালকিন পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি, পরের স্লাইডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা এই অ্যালকাইল হ্যালাইড থেকে কি করে অ্যালকিন পাই। অ্যালকাইল হ্যালাইড হিসেবে সাপোজ যদি আমরা নিলাম যে CH3CH2Cl, এর সাথে আমরা বিক্রিয়া করাবো হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা নিব হচ্ছে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকোহলিক কেন? অ্যালকোহলিক হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ইথানলে ডিসলভ অবস্থায় থাকবে বা দ্রবীভূত অবস্থায় থাকবে। তাহলে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অপসারণ বিক্রিয়া দেয়। এখন অপসারণ বিক্রিয়া কি? অপসারণ বিক্রিয়া যেটা হয় দ্বিবন্ধন তৈরি হয়, সিগমা বন্ধন ভেঙে গিয়ে দ্বিবন্ধন হয়, সিগমা ভেঙে সিগমা থেকে আমরা পাই বন্ধন পাই, দ্বিবন্ধন মানে পাই বন্ধন উৎপন্ন হবে। তাহলে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের পটাশিয়াম আর ক্লোরিন মিলে বানাবে পটাশিয়াম ক্লোরাইড, তাহলে এখান থেকে আমরা পটাশিয়াম ক্লোরাইড পাবো। আর হচ্ছে এই যে CH3 ছিল তার একটা হাইড্রোজেন, ধরে আমি এটাকে যদি এইভাবে লিখি CH2, এখানে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এই হাইড্রোজেন আর OH মিলে বানাবে পানি।
তাহলে পটাশিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। আর তার সাথে কি উৎপন্ন হবে তাহলে? তার সাথে দেখো এই যে কার্বনের একটা হাত খালি হলো, হাইড্রোজেন চলে গেল, এর একটা হাত খালি হলো, তাহলে দুজন হ্যান্ডশেক করবে মানে হাত মেলাবে, তাহলে আলটিমেটলি আমরা পাবো এখান থেকে CH2 ডাবল বন্ড CH2। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে কি করে অ্যালকিন পাওয়া যায়? অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিয়ে বিক্রিয়া করে মানে অপসারণ বিক্রিয়া করে, তাহলে সিগমা থেকে সিগমা বন্ধন ভেঙে পাই হয়। যেমন এটা একটা সিগমা বন্ধন ছিল, এটাও একটা সিগমা বন্ধন ছিল, দেখো দুইটা সিগমা ছিল আর এটাও ছিল সিগমা। তো এইখানে একটা সিগমা বন্ধন এবং নতুন একটা পাই বন্ধন হলো, তার মানে সিগমা ভেঙে পাই বন্ধন হলো, এটা হচ্ছে এক ধরনের অপসারণ বিক্রিয়া। এবার আসে অ্যালকাইন। আমি যদি অ্যালকাইনের কথা বলি, সাপোজ এদের অ্যালকাইন হচ্ছে এই যে CH মানে ইথাইন। ইথাইনে যদি আমি সামহাউ হাইড্রোজেন যুক্ত করি, ধরো ইথাইনের সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করতে পারি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যালকিন। তো আমি চাইলে ইথাইনে হচ্ছে নিকেল এবং 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রভাবক হিসেবে নিকেল দিয়ে এখানে যে অ্যালকিন থেকে অ্যালকেন যেভাবে বানাচ্ছিলাম সেভাবে বানাতে পারি। বাট এখানে একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি? আমি যদি এখানে নিকেল এবং নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে বিক্রিয়াতে অ্যালকিন হওয়ার পরে সেখান থেকে আবার অ্যালকেন হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেটাকে রোধ করার জন্য, ব্লক করার জন্য একটা মেথড আছে, সেটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, তো এখন এই যে অ্যালুমিনা যেটা করছে অ্যালকোহল থেকে পানিকে নিরোধন করে অ্যালকিন বানাচ্ছে, মানে CH2 ডাবল বন্ড CH2 বানাচ্ছে। তো এখন কথা হলো এই যে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কথা বলা আছে, যদি টেম্পারেচার 170 না হয়, ধরো 170 না হয়, কম হয় 140 হলো, তখন একটা ঘটনা ঘটে যে CH3 CH2OH, এটার ক্ষেত্রে আমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলাম, আবারও সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব, বাট টেম্পারেচার দুই জায়গায় ডিফারেন্ট, এক জায়গায় 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এক জায়গায় 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন দুইটা কেস হতে পারে। নাম্বার 1 কেস, সেখানে ইথানল যদি বেশি হয়, ইথানল এক্সেস পরিমাণে আছে, কিন্তু সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে যে ইউজ করছে সেটা এক্সেস পরিমাণে নাই, সেটা কম আছে, তাহলে যেটা হবে সেখান থেকে ইথার উৎপন্ন হবে। আমি ব্যাখ্যা করব কেন ইথার উৎপন্ন হলো। আর যদি এটা হলো নাম্বার 1, কেস নাম্বার 1, আর যদি 2 হয় কেস সালফিউরিক অ্যাসিড এক্সেস, তাহলে কেস 2 তে আমরা যেটা পাবো CH2 ডাবল বন্ড CH2। আর প্রতি ক্ষেত্রে যেটা হবে সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরোধক হিসেবে কাজ করে পানিটাকে শোষণ করে নেবে। তো ঘটনা হলো এই যে সালফিউরিক অ্যাসিড পানিটাকে শোষণ করে নিচ্ছে, বাট এই ক্ষেত্রে অ্যালকিন হলো, এই ক্ষেত্রে কেন ইথার হলো? কারণ হলো যে ধরো আমি যদি বলি যে একটা অ্যালকোহল আছে এবং অ্যালকোহলের পরিমাণ হচ্ছে কম, সালফিউরিক অ্যাসিড এক্সেস, আর একটা সালফিউরিক অ্যাসিড একটা পানি নিরোধন করতে পারে বা একটা পানিকে ধরে রাখতে পারে, তাহলে যদি অ্যালকোহলের পরিমাণ কম হয়, সালফিউরিক অ্যাসিড বেশি হয়, তখন প্রতিটা অ্যালকোহল নিরোধিত হবে। তার মানে ব্যাপারটা এরকম যে CH3 CH2OH, আমি যদি এটাকে এইভাবে না লিখে ধরো CH2H লিখতাম, তাহলে প্রতিটা অ্যালকোহল নিরোধন মানে এখান থেকে H, এখান থেকে OH হলে পানি উৎপন্ন করবে। আর যদি এমন হয় যে না, প্রতিটা অ্যালকোহল নিরোধিত না হয়, যে ঘটনাটা যদি এমন হয়ে দাঁড়ায় যে সাপোজ সে দেখ যে আমার অ্যালকোহলের পরিমাণ বেশি, সালফিউরিক অ্যাসিড তুলনামূলক বেশি না, তাহলে সে কিন্তু প্রতিটা অ্যালকোহল থেকে পানি অপসারণ করতে পারবে না। তখন যে ঘটনাটা ঘটবে যে পাশাপাশি দুইটা অ্যালকোহল থেকে একটা পানি অপসারিত হবে। এইভাবে আমি যদি লিখি, তার মানে এটার একটা ওয়েজ আর এটার একটা, দুইটা ওয়েজ থেকে একটা পানি অপসারণ হবে। তো একটা পানি যদি মাইনাস করে দিই এখান থেকে, সেটা সালফিউরিক অ্যাসিড ধরে নিল, তাহলে এখানে এই OH এর মধ্যে থেকে একটা অক্সিজেন রিং হয়ে যায়, এটা হচ্ছে ইথার উৎপন্ন করে। আর ইথার উৎপন্ন বিক্রিয়াটা 140 হয়ে যায়, আর 170 গেলে পরে অ্যালকিন উৎপন্ন হয়। এটা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে, সেটা একটু দেখবা। তো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, নেক্সট স্লাইডে গিয়ে দেখতে পাচ্ছি এখানে নিকেলের উপস্থিতি 250টা, বেসিক্যালি এটা 150 হবে। প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট হচ্ছে একটা ক্যাটালিস্ট পয়জন হিসেবে কাজ করে। ক্যাটালিস্ট পয়জন কি আমি বলছি, প্রথমে যেটা হয় এই অ্যালকানের মধ্যে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করে নিকেলের উপস্থিতিতে, তাহলে যেটা হবে এটা শুরুতে অ্যালকিন উৎপন্ন করবে, যেটা আমরা একটু আগে দেখেছি। যদি অ্যালকিনের মধ্যে ফার্দার হাইড্রোজেন সংযোজনে নিকেলের উপস্থিতি 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটা কিনা আমরা একদম শুরুতে দেখেছিলাম অ্যালকিন থেকে অ্যালকেন, তাহলে এরকম পাবো CH3 বাট আমরা যদি অ্যালকাইনের মধ্যে প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতি, প্যালাডিয়াম এক ধরনের প্রভাবক যেটা কিনা হাইড্রোজেনকে সংযোজন বিক্রিয়ায় কাজ করে, হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া অ্যালকাইনের মধ্যে, তাহলে প্রথম ধাপে যেটা হবে CH2 ডাবল বন্ড CH2 হবে। বাট বিক্রিয়াটা না বেরিয়াম সালফেট থাকার কারণে এটা ব্লকড হয়ে যাবে বা পজ হয়ে যাবে। কেন বেরিয়াম সালফেট থাকার কারণে ব্লকড বা পজ হবে? কারণ হচ্ছে বেরিয়াম সালফেটকে বলা হয় ক্যাটালিস্ট পয়জন।
সে হলো প্রভাবক বিষ আকারে কাজ করে, সে প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। এখন তোমরা বলবো ভাই বেরিয়াম সালফেট যদি থাকে সে তো শুরুর ধাপে যে অ্যালকিন হচ্ছে সেটাকেও প্রভাবনটাকে নষ্ট করতে পারে। না, এটা হয় না। সেকেন্ড স্টেপটাকে সে ব্লক করে। সেকেন্ড স্টেপে গিয়ে এই অ্যালকিনটাকে আর অ্যালকেন হতে দেয় না, যেটা কিনা নিকেলের উপস্থিতিতে অ্যালকেন হয়ে যেতে পারে। বাট এই ক্ষেত্রে বেরিয়াম সালফেট কি করে, আসলে এই ঘটনা যেটা ঘটে, ধরো এই যে হচ্ছে নিকেল বা প্যালাডিয়ামের সারফেস, এই সারফেস গুলোতে কিছু অ্যাক্টিভ সাইট থেকে, যে সাইট গুলোতে এসে আমাদের এই হাইড্রোজেন গুলা অধিশোষিত হয়। অধিশোষিত হওয়ার ফলে দেন এই হাইড্রোজেনের কাছে আসে হচ্ছে তোমার অ্যালকাইন, এসে হাইড্রোজেন অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হয়, এখান থেকে যেটা হয় যে CH2 ডাবল বন্ড CH2 হয়। দেন হচ্ছে এই যে প্যালাডিয়াম এবং নিকেলের সারফেস ছিল, সারফেস থেকে এই ইথাইন গ্যাসটা রিমুভ হয়ে চলে যায়। আচ্ছা, বাট মজার ব্যাপার হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আসলে এই যে নিকেল এবং প্যালাডিয়ামের যে সারফেস, তার সারফেসে কিছু অ্যাক্টিভ সাইট বলে কথা আছে, এই অ্যাক্টিভ সাইট গুলোতে অধিশোষিত হয়। তো ঘটনা যেটা ঘটে, আমি যদি প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট ইউজ করি, তাহলে প্রথম ধাপে ক্যাটালাইসিস করে অ্যালকিন বানানোর পরে পরবর্তী ধাপে যখন প্যালাডিয়াম আবারও রিঅ্যাকশন ঘটাতে যাবে, তখন বেরিয়াম সালফেট যে সেই অ্যাক্টিভ সালফেট এই সাইটগুলোকে ব্লক করে ফেলবে বেরিয়াম সালফেট। তো ব্লক করে ফেলার কারণে তখন আর হাইড্রোজেন অধিশোষিত হতে পারবে না, না পারলে এই অ্যালকিনটার সাথে হাইড্রোজেন জোড়া লেগে অ্যালকেন আর বানাতে পারবে না। তার মানে প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট হচ্ছে ক্যাটালিস্টের ক্ষমতাটাকে নষ্ট করে দিচ্ছে, ক্যাটালিস্টের কাজটাকে ব্লক করে দিচ্ছে, তাই এটাকে ক্যাটালিস্ট পয়জন বলা হয়। মাঝে মাঝে প্রশ্ন আসে নিচের কোনটি ক্যাটালিস্ট পয়জন, এরকম প্রশ্ন আসলে এটা হবে অ্যান্সার। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। টাইপ 4 বিউট 1 ইন। তার মানে বিউট 1 ইন মানে আমরা কিন্তু প্রথম লেকচারে জৈব যৌগের নামকরণ শিখেছি, সেখান থেকে আমরা ইজিলি লিখতে পারছি বিউট 1 ইন মানে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে বিউট 1 ইন। এখানে আমরা হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন করব। এখন হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন কিভাবে হতে পারে? হাইড্রোজেন ব্রোমাইডটা এখানে দুই ভাবে সংযোজন হতে পারে। কিভাবে? যদি হাইড্রোজেনটা ধরো এই যে একটা কার্বন কার্বন একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তো যেটা হয় পাই বন্ডটা ব্রেকডাউন হবে হয়ে, তাহলে পাই বন্ড ব্রেকডাউন হলে ঘটনা যেটা ঘটবে, ধরো CH3 CH2 CH সিগমা বন্ডটা থেকে গেল CH2 হলো। তো ব্রেকডাউন হওয়ার মানে বন্ড মানে একটা হ্যান্ডশেক, তাহলে দুজনের হাত খালি হয়ে যাবে। এখন আমি যেটা করব, এখানে আমার কাছে আছে হাইড্রোজেন, এখানে আছে ব্রোমিন, তাহলে আমি চাইলে এখানে একটা হাইড্রোজেন দিতে পারি, এখানে একটা ব্রোমিন দিতে পারি। বাট তোমাদের মধ্যে কারো কারো মাথায় আসতে পারে, আচ্ছা ভাই আপনি কেন এইটার মধ্যে হাইড্রোজেন দিচ্ছেন, আমি তো এটার মধ্যে হাইড্রোজেন না দিয়ে এটাতে ব্রোমিনও দিতে পারতাম। ওকে, আমরা তাহলে একটা ব্রোমিন দিই, এখানে একটা ব্রোমিন দিলাম আর এখানে দিলাম হাইড্রোজেন। তাহলে অপশন আমার কাছে দুইটা, আমি দুইটা প্রোডাক্ট লিখলাম। আমার এখানে বলা ছিল এটা P, এটা হচ্ছে Q। এখন এখানে বলছে যে P বেশি পরিমাণে তৈরি হলো, তার মানে P এর পরিমাণ বেশি। PQ যৌগ দুটির গাঠনিক সংকেত কি কি? আমরা কিন্তু অলরেডি PQ এর গাঠনিক সংকেত লিখে ফেলছি, বাট আমাকে বলছে P এর পরিমাণ বেশি হয়। এটা P না প্রথমটা P না দ্বিতীয়টা P, আই ডোন্ট নো কোনটা P। সো এর জন্য আমাকে একটা প্রবলেমে পড়তে হলো। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে দেখো, আমরা যদি আগের স্লাইডের দিকে তাকাই, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাই। দেখো যে, আচ্ছা আমি ব্যাক করি আবার। এখানে আমি যে দেখতে পাচ্ছি যে আমি হাইড্রোজেন এখানে দিলাম, ব্রোমিন এখানে দিলাম, ঘটনা কিন্তু কি ঘটলো, এটা উৎপন্ন হলো। বাট হাইড্রোজেন ব্রোমিনকে চেঞ্জ করে দিলে কিন্তু ভিন্ন ধর্মী একটা যৌগ উৎপন্ন হয়। কেন? তো এখানে ব্রোমিনটা প্রান্তে, এখানে ব্রোমিনটা কিন্তু প্রান্তীয় কার্বনে না, 2 নম্বর কার্বনে আছে। এখন বলো যে প্রবলেমটা অ্যারাইজ করতে কেন? প্রবলেমটা অ্যারাইজ করার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে দেখো যে CH3 CH যদি এরকম হতো CH2 CH2, এর মধ্যে যদি এখন আমি হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন করতাম, তাহলে কি হতো দেখো, আমি লিখতে পারতাম যে CH2 CH2, ধর আমি এখানে ব্রোমিন দিলাম আর এখানে হাইড্রোজেন দিলাম। তাহলে এখন বলবো যে ভাই আপনি উল্টায় দেন, দেখো উল্টা দিলে কিন্তু সেম হয়। তার মানে উল্টায় দিলেও কিন্তু একই প্রোডাক্ট উৎপন্ন হয়। এখানে ব্রোমিন দিলাম আর এখানে যদি আমি হাইড্রোজেন দিই, তাহলে দেখো একই প্রোডাক্ট, প্রান্তীয় কার্বনে ব্রোমিন থাকতেছে। তো এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটার জন্য আমরা যেটা বলতে পারি যে এই ক্ষেত্রে আমার হাইড্রোজেন ব্রোমাইড যেখানেই সংযুক্ত হোক না কেন, আলটিমেটলি প্রোডাক্ট একটাই। বাট এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন যদি এই কার্বনে সংযুক্ত, তাহলে একটা প্রোডাক্ট, আর যদি পরের কার্বনে সংযুক্ত, তাহলে এটা দুইটা প্রোডাক্ট। তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তার মানে হাইড্রোজেনের কোন কার্বনে সংযুক্ত হচ্ছে তার উপরে ভিত্তি করে, বা ব্রোমিন কোন কার্বনে সংযুক্ত হচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন হয়। এরকম প্রবলেম অ্যারাইজ করার পরে মার্কোনিকভ নামে একজন বিজ্ঞানী, সে একটা সূত্র দিল। সেই সূত্রটা দিয়ে কি বললো, যে সূত্রটা হচ্ছে এরকম, আমি বলি তোমরা জাস্ট একটু রিলেট করার চেষ্টা করো। এই যে বিউট 1 ইন, এখানে যে দ্বিবন্ধনের সাপেক্ষে আমি যদি যৌগটাকে দুটো ভাগ করি, দেখো দুটো কিন্তু সমান ভাগে ভাগ হয় না, তার মানে একটা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। মার্কোনিকভ বলতে যে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে যখন অপ্রতিসম বিকারক বিক্রিয়া করে, হাইড্রোজেন ব্রোমাইড কিন্তু অপ্রতিসম বিকারক, কারণ একটা হাইড্রোজেন একটা ব্রোমিন, হাইড্রোজেনটা প্লাস ব্রোমিনটা মাইনাস, এটা অপ্রতিসম। আবারও বলছি, অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে যখন অপ্রতিসম বিকারক বিক্রিয়া করে, তখন অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ, তার মানে অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ হলো হাইড্রোজেনকে
যেই দুই কার্বনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তার মধ্যে যার কাছে হাইড্রোজেন বেশি তার কাছে দিব, এটা হচ্ছে মার্কোনিকোভের নীতি। তাহলে যার কাছে হাইড্রোজেন বেশি তার কাছে দেওয়ার মানে এর কাছে হাইড্রোজেন বেশি, এর কাছে হাইড্রোজেন দেয়নি, ব্রোমিন দিচ্ছে, তাহলে এর কাছে হাইড্রোজেন বেশি তার কাছে হাইড্রোজেন দিচ্ছে, সো দিস ইজ পি, কারণ এটা বেশি উৎপন্ন হবে, মার্কোনিকোভ তাই বলছে। আর এটা হচ্ছে কিউ, যার কাছে হাইড্রোজেন কম তারে হাইড্রোজেন দিচ্ছে, এটা হলো কিউ, বিকজ এটা পরিমাণ হবে কম। এবং দেখা যায় এটা হচ্ছে পি এর পরিমাণ হয় 90%, মানে 90% না, আসলে আমি এক্স্যাক্টলি 90% বলবো না, পি এর পরিমাণ পি এর কি গ্রেটার দেন কিউ, অ্যামাউন্ট হিসেবে অ্যামাউন্ট। আবারও বলছি যে কার্বনে হাইড্রোজেন বেশি তাকে আমরা হাইড্রোজেন দিব, তাহলে এই কার্বনে হাইড্রোজেন বেশি তার মধ্যে হাইড্রোজেন সংযোজন করতে হবে, এটাকে বলা হয় তেলা মাথায় তেল দেয়া। যার কাছে হাইড্রোজেন বেশি মানে যার কাছে তেল আছে তার আরো তেল দিলাম, তার কাছে হাইড্রোজেন বেশি তার কাছে হাইড্রোজেন দিলাম, এটা হলো মেইন প্রোডাক্ট। এটা হলো মার্কোনিকোভের নীতি। এই প্রশ্নটা মাঝে মাঝে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় নিচের কোনটি হচ্ছে মূল উৎপাদ বা কোনটা বেশি উৎপন্ন হবে এরকম একটা প্রশ্ন। এবার আসো টাইপ 5 এ। এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন, তিন কার্বনের অ্যালকিন কোনটা? CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে এখন আমরা সিমিলারলি আমরা আবারও আগের মতো করে দুইটা প্রোডাক্ট লিখছি, CH, এখানে দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম ব্রোমিন, আবার দিলাম CH3 CH, এখানে দিলাম ব্রোমিন, সরি আমি একটু ভুল করে ফেলেছি, সিলি মিস্টেক, সেটা আমরা যদি এখন একটু আবারও লিখি CH2Br, তাহলে এখন এখানে CHBr, এখানে হলো CH2H। তো মার্কোনিকোভের নীতি অনুযায়ী কিন্তু এটা হওয়ার কথা ছিল বেশি প্রোডাক্ট, তার মানে এটা কি হওয়ার কথা ছিল, এটা হচ্ছে কম প্রোডাক্ট হওয়ার কথা ছিল। তার মানে মার্কোনিকোভের নীতি অনুযায়ী এটা হচ্ছে ম্যাক্সিমাম, তেলা মাথায় তেল দিলাম, এটা হচ্ছে মিনিমাম। বাট এই ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড উপস্থিত আছে, পারঅক্সাইডের উপস্থিতিতে, পারঅক্সাইডটা খালি হাইড্রোজেন পারঅক্সাইড হইতে হবে তা না, বাট যখন তুমি হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন করবে তখন অবশ্যই সেটা হাইড্রোজেন পারঅক্সাইড হতে হবে। বাট অন্য কোনো রিয়েজেন্ট যেমন হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা অন্য কোনো যেমন HCl, হ্যাঁ, বা অন্য কোনো অপ্রতিসম বিকারক যদি থাকে সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে জৈব পারঅক্সাইড ইউজ করতে পারি, যেমন বেনজিন পারঅক্সাইড, সাপোজ যদি এরকম বেনজিন পারঅক্সাইড হতে পারে, অথবা অ্যালকাইল পারঅক্সাইড R2O2। এই ধরনের পারঅক্সাইডের উপস্থিতিতে যখন তুমি বিক্রিয়াগুলো ঘটাবা তখন এটা মার্কোনিকোভের উল্টো, এটাকে বলে অ্যান্টি মার্কোনিকভ। এটা আরেকজন বিজ্ঞানী এটা নিয়ে কাজ করছে, তার নাম হচ্ছে খারাস, তাই এটাকে বলা হয় খারাসের পারঅক্সাইড ফলাফল। অ্যান্টি মার্কোনিকভ মানে মার্কোনিকভের উল্টা। মার্কোনিকভ বলছে তেলা মাথায় তেল দিবা, যার কাছে তেল হাইড্রোজেন বেশি তার কাছে হাইড্রোজেন দিবা, বাট অ্যান্টি মানে যার কাছে হাইড্রোজেন কম তার কাছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কম ছিল এই জায়গায়, এই কার্বন এখানে হাইড্রোজেন দিচ্ছে, এটা হবে মেইন প্রোডাক্ট, এটা হচ্ছে বলছে কিউর পরিমাণ বেশি হয়, তাহলে এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি। তাহলে মার্কোনিকভের উল্টা ঘটনা। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, এই মার্কোনিকভ নীতিটা হয় হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজমে, মানে এই বিক্রিয়াটা ঘটে কার্বোক্যাটায়ন মেকানিজমে। সো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন মেকানিজমে কার্বোক্যাটায়নের স্থায়িত্বতা হিসেবে দেখো, যদি এই কার্বনটার সাথে ব্রোমিন যুক্ত হয় তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এই কারণে ব্রোমিন যুক্ত ছিল 1 ডিগ্রি। আমরা জানি 2 ডিগ্রি স্থায়িত্বতা বেশি, তাই এই প্রোডাক্টটা বেশি উৎপন্ন, এটা 90 পি প্রোডাক্টটা বেশি উৎপন্ন হয়েছে। আর এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, যেহেতু এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে যেটা হচ্ছে ঠিক তার অপোজিটটা হচ্ছে, এখানে পারঅক্সাইডের উপস্থিতি থাকার কারণে তার অপোজিট প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। ওকে, সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে একটা জিনিস বলছে যে 4 কার্বনের একটি যৌগ ব্রোমিন দ্রবণে যোগ করার সাথে সাথে বর্ণহীন হয়ে যায়। উক্ত যৌগের ওজোনালাইসিস করা হলে যে উৎপাদ পাওয়া যায় তা টলেন বিকারক এবং ফেলিন দ্রবণের সাথে দ্রুত বিক্রিয়া করে। যৌগটির সম্ভাব্য সমাণু কি কি? আচ্ছা, যৌগটির সম্ভাব্য সমাণু কি কি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে 4 কার্বনের একটা যৌগ ব্রোমিন দ্রবণে যোগ করার সাথে সাথে বর্ণহীন হয়ে গেছে, তার মানে যৌগটা অবশ্যই অ্যালকিন ছিল, কারণ আমরা জানি যে অ্যালকিন বা অ্যালকাইন, আমি কেন অ্যালকিন বলছি সেটা আসলে পরের স্টেটমেন্টের উপরে ভিত্তি করে বলে ফেলছি, তো সেটা যদি না বলি, এখন আমি যদি বলি ধরো যে যৌগটা হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন, যেটাই হোক না কেন সেটা আলটিমেটলি মানে অসম্পৃক্ত যৌগ হলে সেটা ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে ব্রোমিন পানির লাল বর্ণ দূর হয়ে যায়, তাহলে লাল বর্ণ দূর হয়, এটা লাল বর্ণের থাকে। লাল বর্ণ দূর হয়ে যায়, তো লাল বর্ণ যদি দূর হয়ে যায় তার মানে এটা হচ্ছে হয় অ্যালকিন হবে না হয় অ্যালকাইন হবে। বাট একটা জিনিস আমি এখন একটু বলি, পরে ক্লিয়ার করছি, যে ওজোনালাইসিস করা হলে পরে যে উৎপাদ পাওয়া যায় তা টলেন বিকারক এবং ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে। আমরা জানি টলেন বিকারক এবং ফেলিন দ্রবণের সাথে কে বিক্রিয়া করে? টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে হচ্ছে অ্যালডিহাইড, ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, কিটোন করে না,
এবং মাথায় রাখতে হবে অ্যালকিনকে ওজোনালাইসিস করলে হয় অ্যালডিহাইড উৎপন্ন হয়, না হয় কিটোন উৎপন্ন হয়। বাট অ্যালকাইনকে ওজোনালাইসিস যদি করা হয় তাহলে সেখান থেকে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যেহেতু টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে তাহলে প্রোডাক্টটা অ্যালডিহাইড, তার মানে এটা অবশ্যই অ্যালকিন, অ্যালকাইন না। ওকে, তাহলে যদি এই ঘটনাটা হয় তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের যৌগটা হচ্ছে অ্যালকিন। সো আমরা এখন যেটা করব আসলে একটা অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া কেমন হয় সেটা একটু দেখার চেষ্টা করব। তো আমি একটা জেনারেল মেকানিজম দেখাই, তারপর আমরা স্টেপ বাই স্টেপ ওই অ্যালকিনের ওজোনালাইসিসে কি প্রোডাক্ট সেটা আমরা বুঝতে পারবো। আগে আমি একটা জেনারেল মেকানিজম দেখাই, দেন আমি যাচ্ছি। তো জেনারেল মেকানিজম দেখাতে গেলে ধর আমি লিখলাম যে কার্বন কার্বন ডাবল বন্ড একটা যৌগ, এখানে 4টা হাত আছে। তো আমি বললাম যে এটা অ্যালকাইল হতে পারে অথবা একটা হাইড্রোজেন হতে পারে, এটা বললাম অ্যালকাইল 1। এটা ধরো আরেকটা অ্যালকাইল হতে পারে, এখানে একটা হাইড্রোজেন হতে পারে, এটা আরেকটা অ্যালকাইল হতে পারে, এখানে একটা হাইড্রোজেন হতে পারে, এটাকে R4 দেই, হাইড্রোজেন। দ্যাট মিন্স এই যে একটা দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ, একটা দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের এরকম অনেকগুলো স্ট্রাকচার হতে পারে, যে 4টাই অ্যালকাইল হতে পারে, 4টা অ্যালকাইল সেম হতে পারে, 4টা ভিন্ন ভিন্ন হতে পারে, দুইটা ভিন্ন ভিন্ন হতে পারে, বা একটা অ্যালকাইল বাকি 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, নানান কম্বিনেশন পসিবল। আমি যদি এর মধ্যে এখন ওজোন সংযোজন করি O3, ওজোন সংযোজনটা একটা দ্রাবকের উপস্থিতিতে করতে, সেটা ক্লোরোফর্ম অথবা কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে একটু আমরা কার্বন টেট্রাক্লোরাইড নিলাম। ওজোন সংযোজন, ওজোন বেসিক্যালি যেটা ওজোন হচ্ছে যে একটা 3টা অক্সিজেন প্রত্যেকের সাথে ডাবল 2টা করে বন্ধন করে থাকে, যেমন এই অক্সিজেনের 2টা বন্ধনের 2টা বন্ধন। তো এই ওজোনের এই ডাবল বন্ডিং এর সংযোজন হবে, তার মানে এখানে ডাবল বন্ড ভাঙবে, এখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে, আর এখানে দেখো সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড। তো ওজোন যদি সংযোজন হতো তাহলে এই সিগমা বন্ড গুলো ভাঙবে। বাট মাথায় রাখতে হবে অক্সিজেনের ভাঙার পরে যখন তারা গিয়ে এই ডাবল বন্ড বিশিষ্ট যৌগে সংযুক্ত হবে, সংযুক্ত হওয়ার পরে যে প্রোডাক্ট উৎপন্ন হবে, প্রোডাক্টটা কিন্তু অবশ্যই একটা এমন প্রোডাক্ট হতে হবে যেখানে কিনা অক্সিজেনের বন্ধন 2টাই থাকে এবং কার্বনের 4টা করে বন্ড হয়। সো আলটিমেটলি প্রোডাক্টের বন্ডটা এরকম অবস্থা দাঁড়াবে যে কার্বন অক্সিজেন একটা টিনের চালের মতো অবস্থা দাঁড়াবে, এরকম একটা অবস্থা। R1/H, R2/H, আচ্ছা R4/H, R2/H, R3/H। দেখো প্রতিটা কার্বনের 4টা করে বন্ড, অক্সিজেনের 2টা করে বন্ড। বাট আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে একই কার্বনে কখনো সিগমা বন্ডে 2টা অক্সিজেন থাকতে পারে না। যেমন এখানে একটা সিগমা বন্ড অক্সিজেন আছে, এখানে একটা আছে। তো যদি থাকতে না পারে তখন কিভাবে স্ট্রাকচার ব্রেকডাউন হবে? কিভাবে ব্রেকডাউন হবে? এই যে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এটা ব্রেকডাউন হয়ে যাবে। আর এখানে কার্বন কার্বনের সাথে যে অক্সিজেনের বন্ড, এটা খুবই আনস্টেবল, এটাও ব্রেকডাউন হবে। তাহলে যদি ব্রেকডাউন হয় তাহলে পরের স্টেপে কি হবে? পরের স্টেপটা আমি পরের পেজে দেখাবো। বাট তার আগে বলে দিচ্ছি আমরা যেটা করব, এই জায়গাতে আমরা হচ্ছে এখানে ওয়াটার অ্যাড করব। তাহলে ওয়াটার আর এই যে অক্সিজেন যেটা বের হয়ে গেল, এটা মিলে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড বানাবে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড যদি বানায়, এখন দেখো তাহলে এই কার্বনের একটা হাত খালি হয়ে যায়, এর অক্সিজেনের এই বন্ডটা ব্রেক করলে অক্সিজেনের একটা হাত খালি, তখন এই কার্বন আর এই অক্সিজেন হাত মিলাবে, এই কার্বন তার একটা হাত খালি এখানে, এদিকে এই অক্সিজেনের হাত খালি, তাহলে এই কার্বন আর অক্সিজেন হাত মিলাবে। তার মানে অবস্থাটা দাঁড়াবে এরকম যে R2/H কার্বন ডাবল বন্ড অক্সিজেন R3/H। আর আরেকটা উৎপন্ন হবে, দেখো যে অক্সিজেন ডাবল বন্ড কার্বন R1/H, আরেকটা উৎপন্ন হচ্ছে যে R4/H, আর সাথে উৎপন্ন হবে হাইড্রোজেন পারঅক্সাইড। তো হাইড্রোজেন পারঅক্সাইড একটা অক্সিডাইজিং এজেন্ট। আমরা যেটা করব, এই হাইড্রোজেন পারঅক্সাইড যদি এখানে রেখে দিই তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড অ্যালডিহাইড এবং যে কিটোনের স্ট্রাকচার আসছে এখানে, এটাকে অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিড বানিয়ে দিতে পারে। সো এটা ব্লক করার জন্য আমরা যেটা করি, তার সাথে জিঙ্ক ডাস্ট ইউজ করি। জিঙ্ক ডাস্ট যেটা করবে, হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে জিঙ্ক ডাস্ট বিক্রিয়া করে সে হচ্ছে তোমার পানি আর জিঙ্ক অক্সাইড বানাবে। তাহলে এই যে পানি উৎপন্ন হলো, এই পানিটা কিন্তু ফার্দার পরবর্তীতে আরেকটা ওজোনালাইসিস যখন এরকম একটা প্রোডাক্ট আসবে, এই প্রোডাক্টটাতে ইউজ হতে পারবে। তাহলে এই যে অনেক কিছু লিখছি, এই জিনিসটাকে আমি যদি পরের পেজে যে সামারি করার চেষ্টা করি, সামারাইজ করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে R2/H কার্বন, R3/H ডাবল বন্ড কার্বন, R1/H ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, R4/H, তার সাথে ওজোন যোগ করছো ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড, জিঙ্ক আর পানি দিছিলা, দেওয়ার পরে কি পাইলা? R2/H C ডাবল বন্ড, R3/H, আরেকটা কি পাইছো? R1/H C ডাবল বন্ড, R4/H, আর কি পাইছি আমরা? জিঙ্ক অক্সাইড পাইছি। আচ্ছা, মজার ব্যাপার দেখো, আমরা যেটা করছি আসলে, আমি এটাকে একটু ঘুরাই লিখে দিলাম, আমি আসলে একটা শর্টকাট দেখাবো তোমাদেরকে, শর্টকাটে তোমাদের বুঝতে সুবিধা হবে। মজার ব্যাপার হলো, দেখো আমরা যেটা করলাম আসলে, আমরা হচ্ছে এই ডাবল বন্ডটাকে ব্রেকডাউন করছি, করে কি পাইছি দেখো, R1/H
R4 বা H। আমি যেটা করছি ধরো এই ডাবল বন্ডটাকে মাঝখান দিয়ে ব্রেকডাউন করছি, করে দুটো আলাদা করে ফেলছি। দেখো আলাদা করছি, আমি একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে। ম্যাজিকটা হচ্ছে এরকম, আমি যদি অক্সিজেনটাকে মুছে দিই, এই অক্সিজেনটাকে মুছে দিই, এখন যদি আমি দেখি যে এই যে আলাদা করলাম, ওজোন থেকে একটা করে অক্সিজেন দিয়ে দাও, আর একটা অক্সিজেন হয়ে গেল, এই যে জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড হয়ে গেল। তাহলে ঘটনা কি ঘটলো, আমি যেটা বললাম ডাবল বন্ডটাকে মাঝখান থেকে ব্রেকডাউন করে টাইনে দুটো ভাগ করলাম, ভাগ করে একটা করে অক্সিজেন দিয়ে দিলাম। এখন আমি যদি বলি কোন একটা ওজোনোলাইসিস বিক্রিয়ার প্রোডাক্ট হচ্ছে এই দুইটা, এটা রিঅ্যাক্টেন্ট কি হবে, তাহলে ভাইয়া বুঝতেই পারতেছো, এই দুটো অক্সিজেন আসছে ওজোন থেকে, দুটো বাদ দাও, বাদ দিয়ে দুটাকে জোড়া লাগাও, জোড়া লাগাইলে কি হবে, আলটিমেটলি তুমি এটা পেয়ে যাবে। তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি যে ধরো CH3 C ডাবল বন্ড O H, আরেকটা হচ্ছে H C ডাবল বন্ড O H, এই দুটো হচ্ছে একটা ওজোনোলাইসিস বিক্রিয়ার প্রোডাক্ট। তাহলে রিঅ্যাক্টেন্ট কি, রিঅ্যাক্টেন্ট হচ্ছে দেখো এই অক্সিজেন বাদ দাও, এই অক্সিজেন বাদ দাও, আর এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড, তার মানে CH3 C ডাবল বন্ড CH H H। আবার যদি মাঝখান দিয়ে ভাঙো দুটো অক্সিজেন দিয়ে দাও, তাহলে তুমি এটা পেয়ে যাবে। তার মানে আমরা কিন্তু একটা অ্যালকিনের ওজোনোলাইসিস হলে কি করে উৎপাদ হয় সেটা লিখতে পারবো সরাসরি, আবার উৎপাদ হলে কি করে, উৎপাদ থেকে কি করে রিঅ্যাক্টেন্ট লিখতে হয় সেটাও লিখতে পারবো সরাসরি। তাহলে আমরা যদি ব্যাক করি, ব্যাক করে আমি এখন এখানে এই জিনিসটাকে একটু ইরেজ করার চেষ্টা করি। যদি ইরেজ করি তাহলে এখান থেকে আমি দেখো কি লিখতে পারি, আমাকে বলতে 4 কার্বনের একটি যৌগ ব্রোমিন দ্রবণ যোগ করার সাথে বর্ণহীন হয়ে যায়, তার মানে এটা অ্যালকিন। আমরা একটু আগে বলছি কেন অ্যালকিন, কোর্স সেখান থেকে অ্যালকিনের ওজোনোলাইসিস করলে সেখান থেকে কি উৎপন্ন হয়। আমি যদি পরের স্লাইডে দেখাই তোমাদেরকে, দেখো যে এখানে কি উৎপন্ন হচ্ছে, এই যে R2H R3H R1H বা R1 R4H, এগুলা কি আসলে, এগুলো হচ্ছে হয় যদি দুইটাই অ্যালকাইল হয় তাহলে এটা হবে একটা কিটোন, আর যদি ধরো যে কোনো একটা অ্যালকাইল হয় তাহলে অ্যালডিহাইড হবে, বা দুটো হাইড্রোজেন হলে অ্যালডিহাইড হবে। তার মানে এটা হয় অ্যালডিহাইড না হয় একটা কিটোন হবে। তার মানে ওজোনোলাইসিস বিক্রিয়া অ্যালকিনের ওজোনোলাইসিস করলে হয় অ্যালডিহাইড হবে না কিটোন হবে। তো এখন আমাকে যেহেতু এই প্রশ্নটাতে বলছে এটা হচ্ছে টলেন বিকারক এবং ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে, তাহলে টলেন বিকারক এবং ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া করার মানে কি, এটা অ্যালডিহাইড, তাহলে এটা অ্যালডিহাইড। তার মানে আমার প্রোডাক্ট দুটো হচ্ছে অ্যালডিহাইড। কয় কার্বনের যৌগ, 4 কার্বনের। আচ্ছা, তাহলে আমার 4 কার্বনের যৌগ থেকে আলটিমেটলি যদি এটা ভেঙে অ্যালডিহাইড বানায় তাহলে কি কি বানাতে পারে, আমি অপশনটা চিন্তা করি। ওকে, ধরো এরকম একটা অ্যালডিহাইড হতে পারে CH3CHO CH3CHO, তাহলে দুটো অক্সিজেন বাদ দাও, তাহলে 2 2 মিলে 4 কার্বনের একটা অ্যালকেন পেয়ে ব্যাক ক্যালকুলেশন যদি করি, একটু আগে যেটা দেখাচ্ছি সেটা থেকে মেলানোর চেষ্টা করো। আবার এরকম হতে পারে না যে HCHO CH3 CH2 CHO, এটাও হতে পারে, এটাও বিক্রিয়া করে। এখন দুইটাই অপশন হতে পারে, দেখো এখানে একটা কার্বন, এখানে 3টা কার্বন, 4টা, কারণ এই দুইটারই যেই ব্যাক ক্যালকুলেশন করি, যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে কি আসে, আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি এটা হচ্ছে প্রোডাক্ট, তাহলে আলটিমেটলি রিঅ্যাক্টেন্ট কি ছিল, আমি একটু এটা তীর চিহ্নটাকে একটু উল্টা ডিরেকশনে দেই। রিঅ্যাক্টেন্ট কি ছিল আসলে, রিঅ্যাক্টেন্ট ছিল এরকম যে এখান থেকে অক্সিজেন বাদ দাও, এখানে অক্সিজেন বাদ দাও, তাহলে রিঅ্যাক্টেন্ট লিখে দেখো CH3 CH ডাবল বন্ড CH CHO, সরি CHO না, CH3, এখানে ওজোন ছিল, তার সাথে জিঙ্ক আর পানি, কার্বন টেট্রাহাইড্রাইড সলভেন্ট ছিল। তাহলে এটা যদি উৎপাদ হয় তাহলে এক্ষেত্রে বিক্রিয়ক কি হবে, যে CH2 ডাবল বন্ড CH CH3। তার মানে আমি যদি এটাতে ওজোনোলাইসিস করি তাহলে আমি এই দুটো অ্যালডিহাইড পাবো, আর যদি এটাতে ওজোনোলাইসিস করি তাহলে আমি হচ্ছে এই দুটো অ্যালডিহাইড পাবো। আর আমি দেখতেই পাচ্ছি যে এখানে ডাবল বন্ড বিশিষ্ট, দুইটার ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড সেটা লিখলাম না, ডাবল বন্ড বিশিষ্ট এই যে 4 কার্বনের যৌগ সেটা ডাবল বন্ড সহ সমাণু কিন্তু এই দুটোই হতে পারে। তাহলে এই দুটো সমাণু থেকে আলটিমেটলি কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন, এবং অ্যালডিহাইড প্রত্যেকটা অ্যালডিহাইড প্রত্যেকটা জিনিসই কি উৎপন্ন করবে, টলেন বিকার এবং ফিলিং দ্রবণের সাথে দ্রুত বিক্রিয়া করবে। তাহলে অ্যালকেন, এখন বলতে যৌগটির সম্ভাব্য সমাণু কি, যৌগটা যদি 4 কার্বনের বলছে তাহলে এটা সম্ভাব্য সমাণু হচ্ছে এই দুইটা, এবং এই দুইটা থেকে এই প্রোডাক্টগুলো আসতে পারে। সিমিলারলি আমরা যদি আরেকটা এরকম প্রবলেম সলভ করার চেষ্টা করি তাহলে দেখো যে বলছে 6 কার্বনের একটি যৌগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে যোগ করে বর্ণহীন হয়, এবং উক্ত যৌগকে ওজোনোলাইসিস করা হলে এটা টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না, তার মানে এটা কিটোন, তো কিটোন বিক্রিয়া করে না। এমনি তো 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে, 2,4-DNP এর সাথে অ্যালডিহাইড কিটোন দুটোই বিক্রিয়া করে, যেহেতু এটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না তার মানে অ্যালডিহাইড না, তাহলে অবশ্যই কিটোন। আর কাকে ওজোনোলাইসিস করলে পরে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়, সেটা কাকে করলে পাওয়া যায়, আমরা একটু আগে দেখছি যে অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। তো এখন তোমাদের মাথায় তো এই প্রশ্নটা ঘুরছে যে আচ্ছা তাহলে 6 কার্বনের
কোন এমন অ্যালকিন আছে যেটাকে কিনা ওজোনাল লাইসিস করলে কিটোন পাওয়া যায়, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে কি হতে পারে সেটা। আমি একটা অপশন দিচ্ছি তোমাদেরকে, ধরো এরকম একটা হতে পারে কিনা যৌগ, যে CH3 C CH3 CH3, দেখো মাঝখান দিয়ে কাটলে পরে কি পাবা, CH3 C ডাবল বন্ড ও CH3, দুইটা প্রোডাক্ট পাবা। এরকম যদি হয়, আচ্ছা এখন তোমাদের মাথায় আসতে পারে আচ্ছা এটার সম্ভাব্য সমাণু কি কি, সেম প্রশ্নটা আবার করছে, কি কি হতে পারে, ধরো ওজন দিছো, জিঙ্ক দিছো, পানি দিছো, পরিবার। এখন দুইটা কিটোন পাইছো, পয়েন্ট হচ্ছে আমি যদি এই যৌগটাকে আরেকটা সমাণু লিখতাম এরকম, সাপোজ ধরো যে CH3 C এখানে একটা H দিলাম, ডাবল বন্ড দিলাম C CH2 CH3 CH3, দেখো তো কয়টা হলো কার্বন, 1 2 3 4 5 6টা। এটার প্রোডাক্ট কি পাবো আমি, এটার প্রোডাক্ট পাবো ধরো CH3 CHO আর CH3 CO CH2 CH3। তার মানে আমি একটা পাচ্ছি অ্যালডিহাইড আর একটা পাচ্ছি কিটোন, তারপরে অ্যালডিহাইড তো বিক্রিয়া করে, কিন্তু আমাকে বলছে যে উৎপাদের কেউ টলারেন্ট বিক্রিয়া এবং ফাইলিন সাথে বিক্রিয়া করে, তাহলে এটা বাদ। তাহলে সিমিলার আরেকটা কি হতে পারে, সিমিলার আরেকটা হতে পারে, ধরো আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে CH2 দিয়ে এখানে CH3 দিলাম, তাহলে দেখো 3টা কার্বন 4টা 5টা 6টা হলো। এখান থেকে আলটিমেটলি আমি কি পাবো, এখান থেকে আরেক মানে যদি এটাকে এখন আমি ওজোনাল লাইসিস করি, তাহলে এখানে ধরো এই যে CH3 যেটা ছিল এটা হয়ে যাবে সরাসরি হাইড্রোজেন, আর এটা হবে ধরো CH2 CH3, তাহলে এটা একটা অ্যালডিহাইড, এটাও একটা অ্যালডিহাইড, তাহলে দুটো অ্যালডিহাইড পাচ্ছে, তার মানে এটাও অপশন হিসেবে হবে না। তার মানে এটা হচ্ছে খুব সুন্দর একটা অপশন যে হ্যাঁ 6 কার্বনের একটা যৌগ, এই যৌগটাতে হচ্ছে আমি ওজোনাল লাইসিস করলে দুটো কিটোন পাই, এটা টলারেন্ট বিক্রিয়া এবং ফাইলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না, তাহলে এটা সমান হচ্ছে এই দুটো কিন্তু আবার সমান হোক, বাট এটা কিন্তু বিক্রিয়া করে না। আচ্ছা মানে কার সাথে, টলারেন্ট বিক্রিয়া এবং ফাইলিন দ্রবণের সাথে। তাহলে এরকম আর কি কি অপশন হতে পারে, এরকম আর অপশন হতে পারে, ধরো যে আমি আরেকটা যদি অপশন হিসেবে লিখি, সাপোজ দ্যাট আমি যদি এরকম একটা যৌগ লিখতাম যে CH3 CH2 CH ডাবল বন্ড CH CH2 CH3, তাহলে এটা কিন্তু আলটিমেটলি মাঝখান থেকে কাটো, চিন্তা করে দেখো, ব্রেইনস্টর্ম করো, দেখবে যে এখান থেকে দুটো অ্যালডিহাইড পাবা, তার মানে এটা টলারেন্ট বিক্রিয়া এবং ফাইলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না, তো এটা একটা সমাণু বাট বিক্রিয়া কিন্তু করে না তার সাথে টলারেন্ট বিক্রিয়া এবং ফাইলিন দ্রবণের সাথে, তাহলে আমার উত্তর হচ্ছে এটা হচ্ছে অ্যানসার। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। 4 কার্বনের একটি, আচ্ছা এখানে একটা জিনিস যেটা বলেছিল সেটা আমি একটু ক্লিয়ার করে নিই তোমাদেরকে, যে বলতে 4 কার্বনের 6 কার্বনের যৌগটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। তোমরা কিন্তু অলরেডি জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যাকুয়াস সলিউশনের কালার হচ্ছে পার্পল কালার। অ্যালকিন বা অ্যালকাইন যদি বিক্রিয়া করে, তাহলে এখান থেকে পার্পল কালারটা রিডিউস হয়ে যাবে, মানে কালারলেস হয়ে যাবে। সো এই কালারলেস হয়ে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা প্রুফ করে এখানে অ্যালকিন অথবা অ্যালকাইন আছে। সো যেহেতু অ্যালকিন এবং অ্যালকাইন আছে, আমি বললাম কেন এটা অ্যালকিন কেন অ্যালকাইন না, কারণ অ্যালকাইনের ওজোনাল লাইসিস করলে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, সো দেন পরের যে প্রশ্নটা আসছে, পরের প্রশ্নটা বলছে যে 4 কার্বনের একটি অসম্পৃক্ত যৌগ, 4 কার্বনের একটি অসম্পৃক্ত যৌগ, এই যৌগটা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে যোগ করার পর বর্ণহীন হয়ে যায়। এই যৌগের একটি সমাণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করলে অপর সমাণু অনুরূপ বিক্রিয়া দেয় না, যৌগটি আসলে কি এবং সমাণুগুলো কি কি? 4 কার্বনের অসম্পৃক্ত যৌগ, তার মানে হয় এটা অ্যালকিন হবে না অ্যালকাইন হবে। সে কার সাথে বিক্রিয়া করে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণ যদি আমরা ব্যবহার করি, তাহলে যেটা হয় সিমিলারলি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ হচ্ছে কালারলেস হয়ে যায়। হয় এটা অ্যালকিন হবে না অ্যালকাইন হবে, বাট আমি অ্যালকিন না অ্যালকিন বুঝবো কি হবে, কারণ হচ্ছে এখানে বোঝার উপায়, এই যৌগের একটি সমাণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, সোডিয়ামের সাথে অ্যালকাইন বিক্রিয়া করেই হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। হাইড্রোজেন গ্যাস, সো অ্যালকাইন বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। এখন কথা হলো যে অ্যালকাইন শুধুমাত্র বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে সোডিয়ামের সাথে, সব অ্যালকাইন কি তৈরি করে না, সব অ্যালকাইন তৈরি করে না, অ্যালকাইন 1 তৈরি করে। অ্যালকাইন 1 বলতে কি বোঝাচ্ছে আসলে? অ্যালকাইন 1 বলতে বোঝাচ্ছে যে অ্যালকাইন 1 মানে 1 এবং 2 নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে। তাহলে 4 কার্বনের অসম্পৃক্ত যৌগ এবং অ্যালকাইন, তার মানে CH3 CH C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে 4 কার্বনের অসম্পৃক্ত যৌগ। প্লাস
যেহেতু অ্যালকাইন 1 এ শুধু বিক্রিয়া করে, তাহলে অ্যালকাইন 1 এটা যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে এই যে হাইড্রোজেনটা এটা হচ্ছে একটা অম্লীয় হাইড্রোজেন। অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। অ্যালকাইন 1 তার যে 1 নাম্বার কার্বনের যে হাইড্রোজেন আছে সেটাকে সে প্রোটন হিসেবে ছেড়ে দিতে পারে, তাহলে এখান থেকে আলটিমেট উৎপন্ন হবে CH3 CH2 C ট্রিপল বন্ড C সোডিয়াম হাফ হাইড্রোজেন। অ্যালকাইন 1 এর এই যে যৌগটা CH3 CH2 CH ডাবল বন্ড, এই যে এটা CH3 CH2 C ট্রিপল বন্ড CH, এটার আরেকটা সমাণু কি হতে পারে? এটার আরেকটা সমাণু হতে পারে এরকম যে CH3 C ট্রিপল বন্ড C CH3। এটা কিন্তু অ্যালকাইন 1 না। তার মানে অ্যালকাইন 1 মানে তার প্রান্তীয় কার্বনে যে অম্লধর্মী একটা প্রোটন আছে সেটাকে সোডিয়াম প্রতিস্থাপন করতে পারছে, বাট এটার কিন্তু যেখানে ত্রিবন্ধন আছে সেখানে কিন্তু প্রতিস্থাপনীয় কোনো হাইড্রোজেন নেই, অম্লধর্মী হাইড্রোজেন, তাই এটা বিক্রিয়া করছে না। এজন্যই বলছে যে একটি সমাণু হাইড্রোজেন গ্যাস তৈরি করলো, অপর সমাণুটি বিক্রিয়া দেয় না। আসলে সমাণুগুলো কি কি এবং যৌগটা কি? যৌগটা হচ্ছে 4 কার্বনের অ্যালকাইন, এবং এই 4 কার্বনের অ্যালকাইন 1 যেটা সেটা হচ্ছে বিক্রিয়া পার্টিসিপেট করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, বাট যেটা কিনা অ্যালকাইন 2, দিস ইজ অ্যালকাইন 2 মানে বিউটাইন 2 বা বিউটাইন 2, আর এটা হচ্ছে বিউটাইন 1। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখানে বলা আছে যে সন্নিহিত ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন পাওয়া যায়, টেট্রাহ্যালাইড থেকে অ্যালকাইন পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে অ্যালকাইন পাওয়া যায়? ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা হচ্ছে হাইড্রোলাইসিস করি তাহলে সেখান থেকে অ্যালকাইন পাওয়া যায়। সন্নিহিত ডাইহ্যালাইড, সাপোজ যদি এরকম একটা ডাইহ্যালাইড বিশিষ্ট যৌগ CH2 CH2 না, চেঞ্জ করি, এটা হচ্ছে যে ধরো CH ডাবল বন্ড Cl, এখানে সন্নিহিত বলতে বোঝায় পাশাপাশি দুইটা কার্বন দুইটা হ্যালাইড আছে। এটাকে যদি এখন আমি হচ্ছে ধরো জিঙ্কের সাথে বিক্রিয়া করে, তাহলে জিঙ্ক দুইটা ক্লোরিন কেটে জিঙ্ক ক্লোরাইড হয়ে যাবে, আর এখান থেকে আমরা অ্যালকাইন পাবো। ঠিক আছে, টেট্রাহ্যালাইড, সাপোজ যদি এরকম একটা যৌগ আছে CCl Cl, এর মধ্যে যদি আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দেই, যেটা কিনা আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখেছি যে অ্যালকাইল হ্যালাইড থেকে হয়, তাহলে এই যে এই অ্যালকাইনটা পাওয়া যাবে। সন্নিহিত ডাইহ্যালাইড থেকে আবার অন্যভাবেও পাওয়া যায়, CH2 CH ডাবল বন্ড Cl, এর সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নেই তাহলে সেটাও কিন্তু আলটিমেটলি আমাকে কি দিবে? সেখান থেকে কিন্তু তার মানে OH, তাহলে এই যে দুইটা OH আর ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়, আর এখানে হাইড্রোজেনের সেই কার্বনের সাথে হাইড্রোজেনের সেই কার্বনের সাথে যুক্ত হয়। এভাবে আমরা চাইলে এই অ্যালকাইন উৎপন্ন করতে পারি। এই প্রশ্নগুলো মাঝে মাঝে আসে। এখন আসে অ্যালকাইনের কিছু বিক্রিয়া। অ্যালকাইনের কিছু বিক্রিয়ার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে CH3 C ট্রিপল বন্ড CH3 আছে, আর HCl সংযোজন করব মার্কারি ক্লোরাইডের উপস্থিতিতে। HCl একটা অপ্রতিসম বিক্রিয়ক, এখানে ত্রিবন্ধনের সাপেক্ষে যৌগটা অপ্রতিসম। এখন মার্কোনিকোভের নীতি অ্যাপ্লাই হবে, এখানে কোনো পারক্সাইড নাই, তাহলে মার্কোনিকোভের নীতি অনুযায়ী যার কাছে হাইড্রোজেন বেশি তার কাছে হাইড্রোজেন দিবে। তার মানে CH3 CCl ডাবল বন্ড CH3। ওকে, দেন যদি আমি এর মধ্যে ব্রোমিন সংযোজন করি অ্যালকাইনের মধ্যে, তাহলে ব্রোমিন সংযোজন করলে কি হয়? CH3 C Br CH Br। ওকে, দেন যদি এর মধ্যে আবারও ব্রোমিন সংযোজন করতাম তাহলে আলটিমেটলি আবারও ব্রোমিন কি হতো? আবারও হচ্ছে তোমার এই যে এখানটা ডাবল বন্ড থাকবে, তাহলে এর মধ্যে আবারও হচ্ছে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে ব্রোমিন জোড়া লাগবে। এখন প্রশ্ন করছে যে A B এর মধ্যে কোনটি থেকে পুনরায় প্রোপাইন তৈরি করা যাবে? ওকে, এটা থেকে চাইলেই দুইটা থেকে প্রোপাইন তৈরি করা যাবে, বাট কোনটা থেকে তৈরি করা ইজি? বিকজ এটা দেখো যে আমরা অ্যালকিন থেকে কি করে একটু আগে দেখছি যে অ্যালকাইল হ্যালাইড সন্নিহিত ডাইহ্যালাইড না যদি এটা ধরো একটা সিঙ্গেল হ্যালাইড হতো এরকম যে CH2 ডাবল বন্ড CHCl, এখান থেকে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিঅ্যাকশন করে দাও তাহলে আলটিমেটলি অ্যালকোহলিক, যেটা কিনা অপসারণ বিক্রিয়া দেয়, সেটাও কিন্তু আমাকে অ্যালকাইন দিত। তাহলে সিমিলারলি এখান থেকে আমি চাইলে এটা থেকে অ্যালকাইন পাবো, এটা থেকে অ্যালকাইন পাবো, কারণ এখানে ডাইহ্যালাইড আছে। ওকে, তাহলে আমরা যদি পরের স্লাইডের দিকে যাই, পরের স্লাইডের কোশ্চেনটা কি একটু যদি মনোযোগ দিয়ে পড়ে, হচ্ছে টাইপ 9। টাইপ 9 এ কি বলা আছে যে A B দুটি পাত্র, যে কোনো একটিতে ইথাইন রাখা আছে, A B দুটি পাত্রেতে একটিতে ইথাইন এবং আরেকটিতে দুই পাত্রে পানি সংযোজন করা হলো 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। কোন পাত্রে কোন অ্যালকেন আছে কিভাবে নিশ্চিত করা যায়? আচ্ছা,
তো এটা আসলে আমরা কিভাবে বুঝতে পারি, এটা বোঝার জন্য আমরা যে সিম্পল একটা রিঅ্যাকশনের মেকানিজম আগে একটু জেনে নিব, জেনে নেওয়ার পরে দেন হচ্ছে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। আমরা এটা হচ্ছে অ্যালকেনের এক ধরনের বিশেষ বিক্রিয়া, সেই বিক্রিয়াটা একটু দেখতে চেষ্টা করি। এটা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ হিসেবে আসে। ধরো আমি যে কোনো একটা ইথাইন এবং প্রোপাইন, যে কোনো একটা অ্যালকাইন, তো আমি যে কোনো একটা অ্যালকেনের সাধারণ সংকেত লিখলাম, ধরো এটা অ্যালকেন 1 লিখলাম কথার কথা, CH, এর মধ্যে আমরা পানি সংযোজন করব, HOH, কি প্রেজেন্সে 2% মার্কারি সালফেট, Hg সালফেট, মার্কিউরিক 20% সালফিউরিক অ্যাসিড। কোন কোন জায়গায় যে মার্কিউরিক সালফেটের জায়গায় দেখবা যে প্রশ্নে এটা লিখে থাকে যে Ag2+, তো আমি 2+ টা লিখছি, তাহলে সবসময় বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে এই ক্ষেত্রে রিঅ্যাকশনে থাকবে। এখন প্রশ্ন আসে যে ধরো এই যে এটা দিয়ে দেন বলে যে এখানে কোশ্চেন মার্ক দিতে, যেটা কিনা আমরা শুরু দিয়ে এরকম কোশ্চেন মার্কের প্রশ্ন দেখছিলাম, এরকম কোশ্চেন মার্ক দিয়ে বলে যে আসলে কোনটা কি ফাইন্ড আউট করতে বলে। তো এটা একটু দেখবা তোমরা, মনে রাখবে এটা ভালো, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। H আর OH অপ্রতিসম বিকারক, অপ্রতিসম অ্যালকাইন, তাহলে এখানে কি হবে মার্কোনিক নীতি অ্যাপ্লাই করব, এখানে কোনো পারক্সাইড নাই, তাহলে আর সি OH, ডাবল বন্ডের জায়গায় একটা সিঙ্গেল ট্রিপল বন্ড ছিল, একটা বন্ড ভেঙে গেলে আর দুইটা থেকে যাবে CH, এটা পুনর্বিন্যাস নামক একটা বিক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে যেটা হবে, এই যে OH, এই যে OH এর যে অক্সিজেন, এই অক্সিজেন কার্বনের সাথে ডাবল বন্ড করার চেষ্টা করবে, এই ডাবল বন্ডের ইলেকট্রন কার্বন নিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে এই প্রোটনটা এই কার্বনের কাছে যাবে। তার মানে আলটিমেটলি ঘটনা যেটা ঘটবে, আর সি এই কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে গেলে, বেরে কার কাছে গেল, HCH এর কাছে একটা হাইড্রোজেন, এর কাছে গেল, তার মানে এখানে আরেকটা হাইড্রোজেন হলো। তাহলে এই যে ট্রিপল বন্ড ছিল সেটা ভেঙে গেল, মানে ডাবল বন্ড যেটা ছিল সেটারই ইলেকট্রন নিয়ে আসলে এই কার্বনটা এই হাইড্রোক্সিলের যে হাইড্রোজেন তাকে দিয়ে তার সাথে একটা সিঙ্গেল বন্ড করছে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পেলাম, যে একটা কিটোন পেলাম। আমি যদি এখানে আর এর পরিবর্তে হাইড্রোজেন দিতাম, সাপোজ যদি এখানে হাইড্রোজেন, তাহলে এখানে কি পাইতাম CH3CHO। ওকে, সো আমি যদি এখন এই যে রিঅ্যাকশনটা হইছে, এখানে বলছে ইথাইন একটা, একটা হচ্ছে প্রোপাইন, তাহলে ইথাইন যদি নেই, ধরো ইথাইন, তার মানে H C ট্রিপল বন্ড CH, তার মানে এটা হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, তাহলে আলটিমেটলি এই যে এখানে কি হলো CH3CHO পাওয়া যাবে শুধুমাত্র, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3CHO। আর যদি প্রোপাইন হয়, প্রোপাইন মানে কি CH3 C ট্রিপল বন্ড CH, তার মানে প্রোপাইন হলে কি হবে, প্রোপাইন হলে হচ্ছে CH3CO CH3, প্রোপাইন মানে আর এর জায়গায় হচ্ছে মিথাইল, তাহলে এটা হচ্ছে কিটোন, প্রোপাইন থেকে পেলাম কিটোন, আর ইথাইন থেকে পেলাম হচ্ছে অ্যালডিহাইড। প্রশ্নের পরের পার্টে বলছে যে এই পাত্রের কোন পাত্রে কোন অ্যালকেন আছে কিভাবে নিশ্চিত করা যায়, বলছে এ পাত্র এবং বি পাত্রের কোন একটিতে, এতে কি আছে বিতে কি আছে তোমার বলে নাই, ধরো এতে কি আছে তুমি জানো না, বিতে কি আছে তুমি জানো না, বাট তুমি দুইটার মধ্যে যোগ করার ফলে দুইটা প্রোডাক্ট পাইছো, একটা হচ্ছে CH3CHO আর একটা হচ্ছে CH3COCH3, কোনটা কোন পাত্রে পাইছো জানো না, তুমি তো জানোই না এই পাত্রে কি আছে বি পাত্রে কি, তাহলে এটা এ পাত্র হইতে পারে বা বি পাত্র হইতে পারে, এটা এই পাত্র বা এটা বি পাত্র হইতে পারে, কোনটা কি তুমি জানো না। বাট আমি একটা কাজ করবো এখানে, আমি যেটা করবো এখানে টলেন্স রিএজেন্টের সাথে বিক্রিয়া করবো দুইটা পাত্রকে। আমি আগে এ পাত্রে টলেন্স রিএজেন্ট দিলাম, দেওয়ার পরে দেখলাম যদি দেখি যে এটা টলেন্স রিএজেন্টের সাথে রিঅ্যাকশন করে, তার মানে অ্যালডিহাইড, কারণ কিটোন তো বিক্রিয়া করে না, তো অ্যালডিহাইড কোথা থেকে আসে, ইথাইন থেকে, তাহলে এই পাত্রে ইথাইন। আর যদি এমন হয় যে না আমি যদি টলেন্স রিএজেন্ট দিলে পরে এই পাত্রের যেটা ছিল সেটা বিক্রিয়া করে না, তার মানে অবশ্যই সেটা কিটোন, কিটোন কই পাওয়া যায় প্রোপাইন থেকে, তাহলে এই পাত্রে প্রোপাইন। তো এইভাবে আমরা নিশ্চিত করতে পারি কোন পাত্রে কোন অ্যালকাইন আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। বলছে অ্যালকিন এবং অ্যালকাইনের ওজোনোলাইসিসের পার্থক্য। আচ্ছা, যদি অ্যালকিন এবং অ্যালকাইনের ওজোনোলাইসিসের পার্থক্য বুঝতে হয়, আগে তোমাকে বুঝতে হবে যে অ্যালকাইনের ওজোনোলাইসিস কেমন হয়। আমি তো অ্যালকিনের ওজোনোলাইসিস দেখাইছি, তাহলে অ্যালকিনের ওজোনোলাইসিস কি হয় আমি উপরে লিখে রাখি যে অ্যালকিন থেকে আমরা কি পাই, অ্যালকিনের মধ্যে যদি আমরা ওজোনোলাইসিস করি ইন প্রেজেন্স অফ জিঙ্ক এবং ওয়াটার, কার্বন টেট্রাক্লোরাইড কি বলে দ্রাবকের উপস্থিতিতে, আমরা এখান থেকে অ্যালডিহাইড বা কিটোন অর অ্যালডিহাইড কিটোন দুইটাই পাই, বা দুইটাই কিটোন বা দুইটাই অ্যালডিহাইড পাই, বাট এই দুইটাই পাওয়া যায়। এখন আমি যদি অ্যালকাইনের ওজোনোলাইসিসের কথা বলি, ধরো অ্যালকাইন R1/H সাধারণ একটা স্ট্রাকচার লিখছি, একটা কার্বন
R2 বা H, একটা ত্রিবন্ধন বিশিষ্ট, তার মধ্যে ওজন যুক্ত করলাম। তো যখন আমরা ওজন সংযোজন করব তখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে R1 বা H C আবারও সিমিলারলি সেই টিনের চালের মতো ঘটনা ঘটবে, বাট এখানে একটা মজার ঘটনা যেটা ঘটবে, এখানে কিন্তু দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড, একটা বন্ধন থেকে যাবে, কারণ ডাবল বন্ডে কিন্তু একটা বন্ড ভেঙে গেছিল। সো দুইটা বন্ড ছিল, দুইটা ভেঙে গেছে, এখন তিনটা আছে, দুইটা ভেঙে একটা থেকে যাবে। তাহলে এখন সিমিলারলি আবার এটা ভাঙবে, এটা ভাঙবে, এখানে আমরা যেটা করবো আমরা হচ্ছে পানি দিব, তাহলে পানি আর এটা মিললে হাইড্রোজেন পারঅক্সাইড হবে। এক্ষেত্রে জিঙ্ক দিব না, জিঙ্ক না দেওয়ার পিছনে কারণটা পরে এক্সপ্লেইন করছি। তাহলে এখানে কি দাঁড়াবে আলটিমেট অবস্থাটা, যে R1 C ডাবল বন্ড O, এই যে দেখো তাদের মধ্যে কিন্তু কানেকশন রয়ে গেছে, এই যে এই কানেকশনটা C ডাবল বন্ড O R1 বাই H, R2 বা H। আসলে R1 R2 মানে বোঝাচ্ছে দুইটা অ্যালকাইল, দুইটা অ্যালকাইল ভিন্ন হতে পারে, সেম হতে পারে। হাইড্রোজেন দুইটা দেওয়ার মানে এখানে হাইড্রোজেন হতে পারে, অ্যালকাইল হতে পারে, এটাও হাইড্রোজেন হতে পারে, অ্যালকাইল হতে পারে, হোয়াটএভার, মানে আমি সবগুলাকে একসাথে একটা রিঅ্যাকশনের মধ্যে নিয়ে আসলাম। তাহলে এই যে একটা পেলাম ডাই কার্বনিক যৌগ পেলাম, আর তার সাথে আমরা একটা হাইড্রোজেন পারঅক্সাইড পাবো, মানে HOOH। এই যে HOH হলো, এই HOH বিশিষ্ট যে হাইড্রোজেন পারঅক্সাইড, আমরা যদি এটা অ্যালকিন হতো তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা জিঙ্ক দিয়ে এটাকে পানি আর জিঙ্ক অক্সাইড বানায় ফেলতাম, মানে তার অক্সিডাইজিং ক্যাপাসিটিটা ব্লক করতাম, বাট এক্ষেত্রে ব্লক করবো না। এক্ষেত্রে আমার হাইড্রোজেন পারঅক্সাইডের দরকার। তাহলে পরের স্টেপে কি উৎপন্ন হবে এখান থেকে, এই যে এটা মাঝখান দিয়ে ব্রেক করো, এটাকে মাঝখান দিয়ে ব্রেক করো, তাহলে এখান থেকে তুমি পাবা H বা R1 C ডাবল বন্ড OH, আর আরেকটা পাবা H বা R2 C ডাবল বন্ড OH। তার মানে আমি যেটা পাইলাম, আমি হচ্ছে অ্যালকাইনের ওজোনালাইসিস করে পাইলাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর অ্যালকিন থেকে পাইলাম হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। আর অ্যালকাইনের ওজোনালাইসিস আমি জিঙ্ক ইউজ করব না, জিঙ্ক ইউজ করব না, করব না, বাট অ্যালকিনে জিঙ্ক ইউজ করব, বিকজ অ্যালকিনের ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইডকে অক্সিডাইজ করতে যাবে না, আর এক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড যেন বিক্রিয়া করে তাকে অ্যাসিড বানায় সেটা আমি চাই। ঠিক আছে, ওকে। আর এক্ষেত্রে কেন ডাবল বন্ডটা রয়ে গেল, তারা এরকম একটা ডাই কার্বনিক যৌগ উৎপন্ন করলো, কারণ হচ্ছে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড ছিল, এটা হচ্ছে রিজন। ওকে, গট ইট। আচ্ছা, তো এই হলো অ্যালকিন এবং অ্যালকেনের ওজোনালাইসিসের পার্থক্য। আমি এখন তোমাদের একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, যদি অ্যালকিন অ্যালকেনের ওজোনালাইসিস পড়াচ্ছি, সেক্ষেত্রে আমি যেটা দেখাবো তোমাদেরকে, যে অ্যালকিন এবং অ্যালকেনের ওজোনালাইসিস করলাম, আমি অ্যালকিনের ওজোনালাইসিস করে কি করে প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট ফাইন্ড আউট করতে সেটা বুঝলাম, আমি অ্যালকাইনটা একটু দেখানোর চেষ্টা করি। ধরো একটা প্রোডাক্ট হচ্ছে এরকম H ডাবল বন্ড O C OH, আরেকটা হচ্ছে HO C ডাবল বন্ড O CH3। তাহলে দেখো এই অক্সিজেন কোথা থেকে আসছে, ওজন থেকে আসছে, হাইড্রোক্সিল কোথা থেকে আসছে, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আসছে, তাহলে দুটো বাদ দাও, তাহলে এই কার্বনের দুইটা হাত খালি, তিনটা হাত খালি, একটা হাত, দুইটা হাত খালি, তিনটা হাত খালি, তার মানে H C ট্রিপল বন্ড C CH3। তাহলে প্রোডাক্ট যদি মাঝখান দিয়ে কাটো, কেটে দুইটা ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দাও, একটা হাইড্রোক্সিল দাও, হাইড্রোক্সিল দাও, ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দাও। তো এইভাবে আমরা চাইলে ওজোনালাইসিসের প্রোডাক্ট বের করতে পারি, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট ফাইন্ড আউট করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখন আসলে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করার চেষ্টা করি, যে আমরা যদি কোন একটা অ্যালকাইল ব্রোমাইড, এটা হচ্ছে ধরো এই যে এরকম CH3 CH Br CH3, তার সাথে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, সেটা হচ্ছে অ্যালকোহলিক। দেখো এমসিকিউটা অ্যানসার করা খুব সহজ। যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড কি দেয়, সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া দেয়। আমরা অলরেডি তোমাকে বলছি, তোমাদেরকে অপসারণ বিক্রিয়া দেয়। অপসারণ বিক্রিয়ায় কি হয়, অপসারণ বিক্রিয়ায় সিগমা বন্ড ভেঙে পাই বন্ড, তার মানে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড হবে। ডাবল বন্ড বিশিষ্ট অপশন একটা, এর অ্যানসার। দেখো এখান থেকে ব্রোমিন যাবে, পটাশিয়াম মিলে পটাশিয়াম ব্রোমাইড বানাবে, আর এই পার্শ্ববর্তী এই কার্বন অথবা এই কার্বন কোন একটা কার্বন থেকে হাইড্রোজেনকে পানি বানাবে, এইচের সাথে ওইচের সাথে মিলে, সেটা হচ্ছে প্রোডাক্ট। এছাড়া কোনো ডাবল বন্ড বিশিষ্ট যৌগ নাই। দেন তোমাকে এখান থেকে বলছে যে CH3 CH2 COO সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া মূল উৎপাদ কি, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন একটা কমে যাবে, এখানে তিনটা কার্বন একটা কমে যাবে, এটা হচ্ছে এই যে অংশটা কমে যাবে, তাহলে CH3 CH3 কোনটা অপশন, CH3 সেটা হচ্ছে অ্যান্সার। মূল উৎপাদ জানতে চাইছে। আর একটা উৎপাদ কিন্তু সোডিয়াম কার্বনেট, এই বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। দেন আমরা যদি পরের এটা সলভ করতে যাই, আমি চাইলেই পরে পেজে গিয়ে সলভ করতে পারছি, বাট এটা আগে করে নিই। আমি হচ্ছে ওজোনালাইসিসটা আবারও তোমাদেরকে দেখে ক্লোজ করবো আর কি। বলছে এখানে CH3 CH CH2 HBr, কোন পারঅক্সাইড দিছে না, পারঅক্সাইডের প্রেজেন্স নাই, তার মানে মার্কনি গ্রুপ নিবি, তার মানে তেলে মাথা তেল দিব, যার কাছে হাইড্রোজেন বেশি তারা হাইড্রোজেন দিব। তাহলে দেখো তো কোথায় হাইড্রোজেন গেছে, এখানে ব্রোমিন মাঝখানে, দুই পাশে দুইটা, এখানে আবার আরেকটা ব্রোমিন, দুইটা ব্রোমিন কিন্তু নাই এখানে, এটা বাদ, কোনটি নয় অপশন, এটা বাকি দুটো না হলে কোনটি নয় অ্যানসার হবে, বাট বাকি দুটোর মধ্যে কোন একটা অ্যানসার। যেমন কোনটা, যেমন দেখো এখানে হাইড্রোজেন কাকে দিছে, এখানে হাইড্রোজেন দিছে, যার কাছে হাইড্রোজেন কম ছিল তাকে, এটা কিন্তু অ্যান্টি মার্কনিকভ নীতি অনুযায়ী এটা প্রোডাক্ট দিছে, বাট এটা কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড, কোনো পারঅক্সাইড নাই, তার মানে মার্কনিকভ। মার্কনিকভ মানে যার কাছে হাইড্রোজেন বেশি তাকে হাইড্রোজেন দিব, মানে ধনাত্মক অংশ দিব। হাইড্রোজেন ব্রোমাইডের ধনাত্মক অংশ হচ্ছে ব্রোমিনটা মাইনাস, হাইড্রোজেনটা প্লাস। তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসবে, হাইড্রোজেন এখানে দিছে, তার মানে এটা প্রোডাক্ট। ওকে, সো থ্যাংক ইউ। আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ।